নমো যন্ত্র নমো যন্ত্র নমো যন্ত্র, তুমি চক্র মুখর মন্দ্রিত, তুমি বজ্র বহ্নি বন্দিত। সেই 1912 সালে শান্তিনিকেতনে বসে গানটা লেখেন রবীন্দ্রনাথ। এখন কয়লা থেকে বোমা যাবতীয় যন্ত্রের ব্যবহার নিয়েই আজ রাজনীতিতে যত ধুন্ধুমার। রাষ্ট্রের যন্ত্র মানে এজেন্সি আর কি। আজ কয়লাকাণ্ডে সিআইএসএফ এবং ইসিএল এর শীর্ষ আধিকারিকদের বাড়ি এবং অফিসে তল্লাশি চালালো সিবিআই। আবার বোমাবাজির তদন্তে অর্জুন সিং এর বাড়িতে গেল এনআইএ। আবার ভোট পরবর্তী সন্ত্রাসের তদন্তে নেমে নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী এজেন্ট শেখ সুফিয়ানকে জিজ্ঞাসাবাদ করলো সিবিআই। এই সমস্ত কিছু নিয়েই শুরু হয়েছে যথারীতি তৃণমূল আর বিজেপির আক্রমণ আর প্রতি আক্রমণ। আর এই অনুষ্ঠানেই আলোচনা করব আর একটা বড় উদ্বেগের বিষয় নিয়ে। কলকাতা থেকে জলপাইগুড়ি বেড়েই চলেছে জ্বর আর শ্বাসকষ্টে নাকাল শিশুদের সংখ্যা। উপসর্গ একেবারে কোভিডের মতো হওয়ায় জটিলতা আরও বাড়ছে। তবে এই অনুষ্ঠানের শুরুতেই আপনাদের দেখাবো কেন্দ্রীয় সংস্থার আধিকারিকদের বিরুদ্ধে কেন্দ্রীয় এজেন্সির অভিযানের আজকে গোটা দিনের যে ছবিটা, সেইটা দেখুন। এনআইএ আর সিবিআই একই দিনে রাজ্যে দুটি পৃথক ঘটনার তদন্তে দুই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং এর বাড়ির সামনে বোমাবাজির ঘটনার এনআইএ তদন্ত শুরুর দিনই কয়লাকাণ্ডে পশ্চিম বর্ধমান ও মুর্শিদাবাদের মোট 5টি জায়গায় তল্লাশি অভিযান চালালো কেন্দ্রীয় সংস্থা সিবিআই। এবার সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশনের নজরে কেন্দ্রীয় কয়লা মন্ত্রকের অধীনস্থ ইস্টার্ন কোলফিল্ড লিমিটেড বা ইসিএল এর এক আধিকারিক। পাশাপাশি মুর্শিদাবাদের ফরাক্কায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনস্থ সিআইএসএফ এর এক আধিকারিকের ভূমিকাও খতিয়ে দেখছেন গোয়েন্দারা। কয়লাকাণ্ডের তদন্তে বৃহস্পতিবার সকাল 9:30টার সময় সিবিআই এর একটি দল পৌঁছয় আসানসোলের কল্যাণপুরের সুগম পার্কে। ইসিএল এর 7 গ্রাম এরিয়ার জেনারেল ম্যানেজার অভিজিৎ মল্লিকের বাড়িতে প্রায় 6 ঘন্টা ধরে তল্লাশি চালান কেন্দ্রীয় তদন্তকারীরা। এরপর ইসিএল এর আধিকারিককে নিয়ে যাওয়া হয় 7 গ্রাম এরিয়া অফিসে। সেখানেও দীর্ঘক্ষণ ধরে তল্লাশি চালায় সিবিআই। একই সময় মুর্শিদাবাদের ফরাক্কায় তাপবিদ্যুৎ কেন্দ্রের অন্তর্গত সিআইএসএফ এর অফিসে ও কোয়ার্টারে যান সিবিআই এর আধিকারিকরা। সেখানকার সিআইএসএফ আধিকারিক আনন্দ কুমার সিংহের অফিস ও কোয়ার্টারে তল্লাশি চালান কেন্দ্রীয় গোয়েন্দারা। সূত্রের খবর, সিআইএসএফ আধিকারিক আনন্দ কুমার সিং আগে আসানসোলে কর্মরত ছিলেন। কয়লাকাণ্ডে তাঁর ভূমিকাও আতশ কাচের তলায়। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সূত্রে খবর, কয়লা পাচার কাণ্ডে অভিযুক্ত অনুপ মাঝি ওরফে লালার সঙ্গে বিভিন্ন ব্যক্তির লেনদেনের তথ্য প্রমাণ পাওয়ার পরই শুরু হয়েছে লাগাতার অভিযান। সমান তালে চলছে রাজনৈতিক বাকযুদ্ধ। সিবিআই বা ইডি এদের অফিসাররা কিন্তু যথেষ্ট দক্ষ এবং যোগ্য, কিন্তু যখন রাজনৈতিক প্রভাবিত নির্দেশ আসে ফলে তারা মানতে বাধ্য। কেন্দ্রের কয়লা দফতরের, কেন্দ্রীয় সরকারের বাহিনী কেন্দ্রের, ফলে তাদের গোটা জিনিসটার বাইরে রেখে শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসায় কাউকে কালি ছেটানো, এটা ঠিক হচ্ছে না। কেন্দ্র সরকার এই যে গরু পাচার এবং কয়লা পাচারে যেভাবে সিবিআই আর ইডিকে লাগিয়েছে এবং কোর্ট এতে হস্তক্ষেপ করেছেন, আমার মনে হয় এটা একদম শেষ পর্যন্ত যাওয়া উচিত না। তৃণমূলের তো বলার কিছু নাই না, সব জায়গায় তারা রাজনীতি দেখেন, পুরো পার্টিটাই দুর্নীতিগ্রস্ত। কয়লাকাণ্ডে এর আগেও ইসিএল এর একাধিক প্রাক্তন ও বর্তমান আধিকারিকের অফিস ও বাড়িতে তল্লাশি চালিয়েছে সিবিআই। এদিন দিল্লির দ্বারকা ইসিএল এর অবসরপ্রাপ্ত ডিরেক্টর সুনীল কুমার ঝায়ের বাড়িতে তল্লাশি চালায় সিবিআই। প্রকাশ সিনহা, কৌশিক নাতাইত ও দীপক ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, চেস ক্লক ফরম্যাট দিয়ে তো শুরু করবোই, কিন্তু যে তথ্য এই মুহূর্তে আমাদের সামনে এসেছে সেই তথ্যে যথারীতি যেমনটা আমি বলি মুদ্রার দুটো পিঠ আছে। আমি প্রথম পিঠটা নিয়ে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি সমীর চক্রবর্তীর কাছে যাব। সমীরদা, এক হচ্ছে যে প্রথম দিন থেকে আপনারা বলছেন যে তৃণমূল কংগ্রেসকে টার্গেট করে এই তদন্ত চলছে এবং এই তদন্ত শুরু হয়েছে। দেখুন, যথার্থ আপনারা বলেন যে কয়লা খনিগুলো ইসিএল এর আন্ডারে, ইসিএল কয়লা মন্ত্রকের আন্ডারে, পাহারার দায়িত্বে সিআইএসএফ হোম মিনিস্ট্রির আন্ডারে। আজকে গোটা দিনে আমরা সিবিআই তদন্তের কোন অংশটা দেখলাম যে গোটা দিন ধরে সিআইএসএফ এবং ইসিএল এর একেবারে একাধিক শীর্ষকর্তার অফিসে রেড এবং কোয়ার্টার্সে রেড। আমি আপনার কাছে একদম ওই মুদ্রার আরেকটা পিঠ দিয়ে যাব যে এর পরেও এই কেন্দ্রীয় সরকারি এজেন্সি, কেন্দ্রীয় সরকারি সংস্থার শীর্ষ পদে থাকা মানুষদের অফিসে এবং বাড়িতে রেড করছে, তারপরেও সিবিআইকে কি পক্ষপাত দুষ্ট বলবেন? আপনার সময় শুরু এখন। সুমনবাবু, আমি কিছু বলার আগে আমি মহামান্য সুপ্রিম কোর্টের বেশি দিন আগের ঘটনা নয়, 7-10 দিন আগের ঘটনা, একজন জজ সাহেবের একটা যা কমেন্ট আমি শুধু আপনাকে মনে করিয়ে দিচ্ছি। আপনার নিশ্চয়ই মনে আছে 2012 কি 13 সালে সুপ্রিম কোর্ট বলেছিল যে সিবিআই হচ্ছে খাঁচায় বন্দি তোতা পাখি।
আর এই দিন 10-12 আগে মহামান্য সুপ্রিম কোর্টের একজন মহামান্য বিচারপতি তিনি বললেন যে কবে খাঁচাবন্দি তোতা পাখিটি মুক্ত হবে। এটা আমার বক্তব্য নয়, তৃণমূল কংগ্রেসের বক্তব্য নয়, বলছেন মহামান্য সুপ্রিম কোর্টের জজ সাহেব, যে কবে ইন্ডিপেন্ডেন্টলি বা স্বাধীনভাবে কোনো রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ না করে স্বাধীনভাবে সিবিআই এবং ইডিকে কাজ করতে দেওয়ার সুযোগ ঘটবে। আবার বলছি, তৃণমূল কংগ্রেস বলছে না, বলছেন মহামান্য সুপ্রিম কোর্টের জজ সাহেব। কোনো উত্তর আছে? দিলীপ বাবুর বক্তব্য শুনছিলাম, আপনি যে কাটিংটা দেখাচ্ছিলেন। আচ্ছা সুমন বাবু, আপনার অনুষ্ঠানে এসেই তো আমি ওই গরু পাচার তদন্ত হয়েছিল মনে পড়ছে, আপনারা ওই বিরাট অনুষ্ঠান করেছিলেন। আমি কিন্তু একটা প্রশ্ন তুলে দিয়ে গেছিলাম যে বিএসএফ হচ্ছে বর্ডার সিকিউরিটি ফোর্স, তারা সীমান্তের দায়িত্বে, তারা গ্রেপ্তার হচ্ছে, কাস্টমস অফিসার গ্রেপ্তার হচ্ছে, যেটা ডিআরআই, ডাইরেক্টরেট অফ রেভিনিউ ইন্টেলিজেন্সের আন্ডারে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ফাইন্যান্স মিনিস্ট্রি। আর আজকে ঠিক লক্ষ্য করছি ইসিএল গরু পাচার কাণ্ডে বিএসএফ গ্রেফতার হয়েছে। আমি তো বলেছি আপনাদের যে তাহলে তার মন্ত্রী কেন গ্রেপ্তার হবে না? প্রত্যেকটা তো কেন্দ্রীয় সমস্ত নিরাপত্তা বাহিনী থেকে কেন্দ্রীয় আধিকারিকরা জড়িত, আজকে কোল মিনিস্ট্রির অফিসাররা জড়িত, আজকে সিআইএসএফ সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স কার আন্ডারে? তাহলে আজকে আমার প্রশ্ন, কেন্দ্রীয় কয়লা মন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী কেন পদত্যাগ করছেন না? এই উত্তরটা আগে আমায় দিন। এই প্রশ্ন আমি আগেও করে গেছি, আজ আবার করছি। সমিতা, কাল্পনিক প্রশ্ন, কিন্তু আমি বলছি রাজ্যের কোনো দফতরে দুর্নীতি ধরা পড়লে রাজ্যের ক্ষেত্রে তার সেই রাজ্যের সেই দফতরের মন্ত্রীকে পদত্যাগ করতে হবে। সুমনবাবু, অত্যন্ত মানে অনেক অতীতের কথা, একটা রেল দুর্ঘটনার জন্য একসময় রেলমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রী পদত্যাগ করেছিলেন। যদি নীতির কথা আসে, পণ্ডিত জওহরলাল নেহরু তখন ভারতবর্ষের প্রধানমন্ত্রী। অনেক যারা পুরনো রাজনীতিবিদ আছেন তাদের মনে আছে, আমি কথাটা বললাম নতুন যারা নতুন প্রজন্মের রাজনীতিতে যারা এসছেন তাদের জন্য। সুতরাং একটা কথা বলছি, নজির আছে, নজির নেই তা নয়। সুতরাং একটা কথা সুমনবাবু আপনি আমাকে বলুন তো, ডক্টর মনমোহন সিং এর বিরুদ্ধে সিবিআই হয়েছে কি হয়নি? উত্তর দিন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সিবিআই, শরদ পাওয়ারের বিরুদ্ধে সিবিআই, চিদম্বরমের বিরুদ্ধে সিবিআই, কার বিরুদ্ধে? সমস্ত বিজেপি বিরোধী রাজনৈতিক নেতৃবৃন্দের বিরুদ্ধে। আর বিজেপি ধোয়া তুলসী পাতা। তাহলে কেন আজকে গোপাল চন্দ্র মন্ডল নিশ্চয়ই এতক্ষণ ধরে প্রভোক্ট হচ্ছেন, আপনাকে ওই বাড়তি সময়টা দেবো, ভাববেন না। কিন্তু গোপালবাবু, আমি বলছি আজকের রেটগুলো আমি যদি এইভাবে আসি, যে প্রমাণ করে যে আসলে রক্ষকই ভক্ষক অথবা শস্যের মধ্যেই ভূত ছিল। মানে খনিগুলোর দায়িত্ব ইসিএল এর এবং সেই খনিগুলোর রক্ষার দায়িত্ব সিআইএসএফ। দুটো ক্ষেত্রেই রেড হচ্ছে। হ্যাঁ, অবশ্যই রাজ্যের দায়িত্বও আছে, কারণ 5-8টা রাজ্যের রাস্তা দিয়েই হচ্ছে। কিন্তু তার আগে আপনি কি এইটুকু অন্তত মানবেন যে এই গোটা ঘটনায় গোড়ায় গলদ থাকতেই হবে, এবং সেই গোড়ায় গলদটুকুর জন্য কেন্দ্রীয় সংস্থাগুলোর দায় অস্বীকার করার কোনো জায়গা নেই? আপনার সময় শুরু এখন। দেখুন, যত সময় পর্যন্ত ইনভেস্টিগেশন কনক্লুডেড না হবে তত সময় এই কথাটা বলা যায় না যে তার সঙ্গে কে কে জড়িত আছে বা কে কে জড়িত নেই। কেন্দ্রীয় সরকারের কোনো আমলা জড়িত থাকতেই পারেন বা নাও থাকতে পারেন, সেটা কিন্তু ইনভেস্টিগেশন পার্ট যত সময় শেষ না হবে তত সময় নির্দিষ্টভাবে সুনির্দিষ্টভাবে বলা সম্ভব নয়। যেটা আপনার প্রশ্ন তুলছেন বা সাধারণ সরকারকে প্রশ্ন তুলছেন যে সিবিআই নিরপেক্ষতা নিয়ে, আমরা কিন্তু কিছুদিন আগে দেখেছি তুফানগঞ্জে একজন তৃণমূল কর্মী শাহিদুর রহমান, তার হত্যাকাণ্ডে বিজেপির সমর্থক চারজনকে কিন্তু সিবিআই অ্যারেস্ট করেছেন, কয়েকদিন আগের ঘটনা। এখানে কিন্তু নিরপেক্ষতা নিয়ে সুবিধা বাবা প্রশ্ন তুলছেন, তার সেই যুক্তিটা কিন্তু এস্টাবলিশ নয়। আর যেই প্রশ্নটা উঠছে যে ইসিএল বা সিআইএসএফ এর জওয়ানরা যদি জড়িত থাকেন, কেন তার কেন্দ্রীয় আধিকারিক সমিতিরা বলছেন, দাবি করছেন যে সেই যখন তাদের নোটিশ করা হচ্ছে সেখানে সিবিআই তল্লাশি চালাচ্ছে, তার মানে তাদের কোথাও একটা প্রাইভেসি বিলিভ আছে যে এরা বোধহয় 21% হলেও হতে পারে। তার দায় স্বীকার করে নিয়ে কেন্দ্রীয় মন্ত্রিসভার সংশ্লিষ্ট মন্ত্রিসভার যিনি মন্ত্রী আছেন তার পদত্যাগ দাবি করছেন, যেটা সম্পূর্ণ কাল্পনিক, যেটা আপনি নিজে বলেছেন অবশ্যই। কিন্তু একটা জিনিস যে সিবিআই নিরপেক্ষতা নিয়ে বারবার প্রশ্ন করছে, কেননা যেহেতু কেন্দ্রে এখন একটি নির্দিষ্ট রাজনৈতিক দল আছে যেটা সমিতাদের বিরোধী রাজনৈতিক দল, তারা বারবার কল্পনা করছেন যে বোধহয় সিবিআই প্রভোকড বাই দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট অর বিজেপি পলিটিক্যাল পার্টি। এইখানে কিন্তু আবার মনে করে দিই, তুফানগঞ্জের ঘটনা কিন্তু প্রমাণ করেছে যে সিবিআই নিরপেক্ষ তদন্ত করছে। শুধু তাই নয়, ইসিএল এবং সিআইএসএফ এর আধিকারিকদের
যে সেখানে তল্লাশি চালাচ্ছে, সেটাও কিন্তু এটাই প্রমাণ করে যে সিবিআই তার নিরপেক্ষতা কিন্তু এই মুহূর্তে বজায় রাখছেন এবং ইনভেস্টিগেশন যথেষ্ট দ্রুততার সাথে এগোচ্ছে। সমৃদ্ধা বলুন। আমি হ্যাঁ। শুধু একটা কথা ওনাকে মনে করিয়ে দেবো, সিবিআই যদি এতই নিরপেক্ষ হয়, আপনি তুফানগঞ্জের ঘটনা টেনে আনলেন, নির্বাচনের দিন আপনার শীতলকুচির ঘটনাটা মনে পড়ে, সেখানে তো কেন্দ্রীয় বাহিনীর গুলিতে 4 মানুষ মারা গেছে, খুন হয়েছে, চলছে, সেটা নিয়ে তো কই সিবিআই তো গেল না তাদের বাড়িতে। আর 18 বছরের একজন যুবক সদ্য ভোটার, যে কোনো মৃত্যুই দুঃখজনক এবং নিন্দনীয়, সেই ঘটনা তদন্ত করলেন, কিন্তু 4 জন যারা কেন্দ্রীয় বাহিনীর গুলিতে খুন হলেন, কই তাদের কাছে তো সিবিআই গেল না। এই উত্তরটা দিন না মানুষের কাছে। আপনারা কিন্তু নিরপেক্ষতা দেখাচ্ছেন, এই উত্তরটা দিন না। শীতলকুচির 4 জন মানুষের তলে জীবনের কোনো মূল্য নেই, পুলিশ তাদের আমি শুধু দুটো ক্ষেত্রেই যোগ করব। একটা, সমীরদা, রাজ্য সরকার উল্টো দিকে যখন এই 4 জনের মৃত্যুর ক্ষেত্রে যারা গুলি চালিয়েছিলেন তাদের থানায় ডেকে ইনভেস্টিগেশনের কথা বলেছিলেন, তারা আসেননি এবং অস্বীকার করেছিলেন। কিন্তু পাশাপাশি আপনার আগের থিওরির একটা সমস্যা থেকে যাচ্ছে, সেটা হচ্ছে অভিযোগ উঠলে, যে দপ্তরের অভিযোগ উঠলো সেই দপ্তরের মন্ত্রীকে যদি পদত্যাগ করতে হয়, উদাহরণ বলছি, আপনার মনে থাকার জায়গা, নারদা কাণ্ডে একাধিকবার সমস্ত বিরোধী দল পদত্যাগ দাবি করেছেন, কেউ করেননি। কয়লা থেকে গরু সবেতেই তো দেখা যাচ্ছে যে হয় কেন্দ্রীয় বাহিনী নয় কেন্দ্রীয় নিরাপত্তা অফিসার, এমনি অফিসাররা। আপনি বলুন না কাস্টমস অফিসার, আপনি বলুন কাস্টমস অফিসার। এখন দেখা যাচ্ছে এই তুতু ম্যামের মধ্যে আমি একবার শুভময় মৈত্রের কাছে যাব। শুভময়দা, আপনারাই বলেন, বিশ্লেষকরা বলেন যে উন্নয়ন করতে গেলে কেন্দ্র এবং রাজ্যের সহযোগিতা প্রয়োজন এবং সম্পূর্ণ সহযোগিতা প্রয়োজন। উন্নয়নের ক্ষেত্রে শুভময়দা বহু ক্ষেত্রে সহযোগিতার অভাব দেখা যেতে পারে, কিন্তু এই ক্ষেত্রে যদি সত্যি কথা বলতে হয় তাহলে সহযোগিতার অভাব অন্তত দুর্নীতির ক্ষেত্রে দেখা যাচ্ছে না। তার কারণ সিবিআইয়ের তোলা অভিযোগ, বিরোধী দলের তোলা অভিযোগ, এমনকি তৃণমূল কংগ্রেসের তোলা অভিযোগও যদি এক করা হয়, তাহলে জিনিসটা দাঁড়াচ্ছে, সত্যি যদি সামান্যতম দুর্নীতি হয়ে থাকে, সেখানে সিআইএসএফ, ইসিএল, স্থানীয় পুলিশ প্রশাসন প্রত্যেকে হাত না মেলালে, যে স্কেলেই দুর্নীতি হোক না কেন, যে ভলিউমে দুর্নীতি হোক না কেন, যে স্তরে দুর্নীতি হোক না কেন, অন্তত এই কয়লাকাণ্ডের সামান্যতম দুর্নীতি হওয়া সম্ভব নয়। আপনার সময় শুরু এখন। সুমনবাবু, একটা বেশ গভীর বিষয় হয়ে গেছে আর কি। সুকুমার রায়, সত্যজিৎ রায়, তারা তো আজকে আর বেঁচে নেই আর কি। তাহলে থাকলে তারা একটা বড় অ্যাবসার্ডিজমের কথা হয়তো বলতেন, সেটা হচ্ছে রাষ্ট্রযন্ত্র দাঁড়িয়ে আছে আর কিছু কয়লা হঠাৎ করে গরু হয়ে গেল, গরুগুলো বারবার বলছে নহি যন্ত্র নহি যন্ত্র আমি প্রাণী, আর রাষ্ট্রযন্ত্র বারবার মাথা নেড়ে নেড়ে বলছে আমি নিরপেক্ষ আমি নিরপেক্ষ। এই ধরনের একটা সিচুয়েশন আমাদের গোটা দেশে আজকে তৈরি হয়ে গেছে। খুব অদ্ভুত একটা পরিস্থিতি। অর্থাৎ একটা দুর্নীতি হয়েছে, সেটা যদি হয় তাহলে রাজ্যের একটা সংস্থা একরকম ভাবে দুর্নীতিটাকে দেখছে, কেন্দ্রের একটা সংস্থা দুর্নীতিটাকে দেখছে, আর সাধারণ জনগণের কাছে দুর্নীতি একটা পারসেপশন, যেটা কোনো কোনো নির্বাচনে হয়তো কাজে দেয়, যেমন কংগ্রেসকে অনেক সময় দুর্নীতির জন্য ভুগতে হয়েছে। আর এই দুর্নীতির পারসেপশনে তৃণমূল কংগ্রেসের কখনোই কোনো নির্বাচনে অসুবিধা হয়নি। দ্বিতীয় জায়গাটা মূল যেটা দাঁড়াচ্ছে, সেটা কিন্তু এসে দাঁড়াচ্ছে নিরপেক্ষতার প্রশ্নে। অর্থাৎ বারবার যে আলোচনাটা উঠছে যে কেন্দ্রীয় সংস্থাই হোক বা রাজ্য সংস্থাই হোক, কেন্দ্রীয় সংস্থা যখন, তখন সে কেন্দ্রে যারা শাসক দল অর্থাৎ বিজেপির কোনো অসুবিধে করবে না, আর রাজ্যের যারা সংস্থাগুলি অর্থাৎ ইডি, রাজ্যের সংস্থা বলতে আমাদের এখানকার সিআইডি বা এই ধরনের যে সংস্থাগুলি, তারা তৃণমূল কংগ্রেসের কোনো রকম অসুবিধে করবে না। এবং যখন দেখা যাচ্ছে কেন্দ্রীয় সংস্থা এসে কোনো তৃণমূল কর্মীর মৃত্যুর কারণে বিজেপির কাউকে ধরছেন, তখন আমরা কখনো বলছি এটা নিরপেক্ষতার প্রমাণ, আবার কখনো অন্যদিকে দাঁড়িয়ে বলছি এখানে নিরপেক্ষতার একটা ভাব দেখানো হচ্ছে। এই যে একটা খুব অত্যন্ত কঠিন পরিস্থিতি, এতে যেটা ঘটছে সেটা হচ্ছে সাধারণ মানুষের কাছে সম্পূর্ণভাবে গুলিয়ে যাচ্ছে যে এই সংস্থাগুলোর নিরপেক্ষতাটাকে আমরা কোন জায়গায় বিশ্বাস করব। অর্থাৎ আমরা কিন্তু চাই কেন্দ্র এবং রাজ্যের তদন্তকারী সংস্থা উভয়কেই সম্পূর্ণভাবে বিশ্বাস করতে, এবং আমরা মনে করতে চাই তারা নিরপেক্ষ, কিন্তু মূলত দুটি রাজনৈতিক দল বিজেপি এবং তৃণমূল তারা একে অপরের বিরুদ্ধে নিরপেক্ষতা না থাকার অভিযোগ তুলে আমাদের সম্পূর্ণ বিষয়টিকে একেবারে গুলিয়ে দিচ্ছে। আমাদের বারবার সময়দা, অথচ কি দেখুন কি ট্র্যাজিক, যে যখন সিবিআই
যারা সম্পূর্ণভাবে নিরপেক্ষ হওয়ার কথা শুধু নয়, তারা দেশের সর্বোচ্চ তদন্তকারী সংস্থা যখন বিজেপি কর্মীদের তৃণমূল কর্মী খুনের অভিযোগে গ্রেফতার করছে, 4 জনকে গ্রেফতার করলেও শুধু গোপালবাবু নয়, গত সপ্তাহে আমি বাহবা দিয়েছি। মানে আমি বলছি যে কি বিস্ময়কর, মানে এটাই তো হওয়ার কথা। মানে আমি বলছি এই দলমত নির্বিশেষের কাপড়টাই তো যে কোনো তদন্তকারী সংস্থা, সেটা সিবিআই হতে পারে, সিআইডি হতে পারে, তার চোখে বাঁধা থাকার কথা। অথচ সেই কাজটুকু করলে, সেইটুকু সামনে এলেই আমরা উদ্বাহু হয়ে সাধুবাদ দিচ্ছি। শুভময়দা। হ্যাঁ, আমি সেটাই বলছি যে শুধু একটা জিনিস হচ্ছে যে কেন্দ্রীয় সংস্থা বা রাজ্য সংস্থা কেউ কোনো রকম নিরপেক্ষতা দেখালে সেটা ভীষণ প্রশংসার্য হয়ে যাচ্ছে, এটা একটা অদ্ভুত ব্যাপার। নিরপেক্ষ সংস্থা, তারা নিরপেক্ষভাবে তো কাজ করবেনি। অন্যদিকে নিরপেক্ষতাটাকে তার বিরোধী পক্ষ আর্গু করছেন যে এটা একটা লোক দেখানো নিরপেক্ষতা। এই জায়গাটায় কিন্তু স্বাভাবিকভাবেই আমাদের সাধারণ মানুষের পক্ষে গোটা বিষয়টা সম্পূর্ণ গুলিয়ে যাচ্ছে এবং সমস্ত সংস্থার যে বিশ্বাসযোগ্যতা সেটা আমাদের কাছে একটা সন্দেহের জায়গায় পৌঁছে যাচ্ছে। একেবারে এইখানে আমি আমার পরের প্রতিবেদনে আসব, যে প্রতিবেদন আসলে একটা হলফনামা। যে হলফনামা, যে এই কেন্দ্রীয় এজেন্সি, কেন্দ্রীয় সংস্থার এত কথা হচ্ছে, ইডি সেই হলফনামা দিল্লি হাইকোর্টে জমা দিয়েছে এবং সেই হলফনামায়, কার্যত বিস্ফোরক হলফনামায় ইডি দাবি করছে যে 21 মাসের মধ্যে কয়লার বেআইনি কারবার থেকে উঠেছিল 1352 কোটি টাকা এবং সেই টাকা মাফিয়া, রাজনৈতিক নেতা, অফিসারদের কাছে গেছে, ইত্যাদি এবং ইত্যাদি। আমি প্রথমে প্রতিবেদনটা দেখাবো, তারপর এই নিয়ে আবার পরবর্তী আলোচনায় আসবো। দেখুন, 21 মাসে বেআইনি কয়লা কারবার থেকে এসেছিল 1352 কোটি টাকা। টাকা পৌঁছতো কয়লা মাফিয়া, রাজনৈতিক নেতা ও অফিসারদের কাছে। দিল্লি হাইকোর্টে একেবারে হলফনামা পেশ করে এমনটাই দাবি করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। কালীঘাটের একটা মামলায় ইডির অফিসারদের সমন করেছিল কলকাতা পুলিশ। সেই নোটিশ খারিজের আবেদন জানিয়ে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয় ইডি। আদালতে তারা যে হলফনামা পেশ করেছে তাতেই কয়লাকাণ্ড নিয়ে নানা দাবি করেছে এই কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। ইডির হলফনামায় দাবি করা হয়েছে কয়লাকাণ্ড সংক্রান্ত মামলার তদন্তকারী অফিসারদের ওপর চাপ তৈরি করতে তাদের বিরুদ্ধে এফআইআর করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ইডি যে আর্থিক তছরূপের মামলা করছে তাকে বিভ্রান্ত করার উদ্দেশ্যে এই মামলা করা হয়। যদিও অভিষেক ইতিমধ্যেই বারবার দাবি করেছেন শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসা থেকে কেন্দ্রীয় এজেন্সিগুলোকে ব্যবহার করছে বিজেপি সরকার। I don't blame the investigating agencies. It's their work. They are also under pressure to perform. कोई सबूत है, आप उसको पब्लिक सार्वजनिक जीवन में लाइए, आप उसको पब्लिक डोमेन में लाइए। आपके खिलाफ लड़ाई करेंगे और हम वो हर राज्य में जाएंगे जहां आप लोकतंत्र की हत्या किया है। आपको जो उखाड़ना है आप उखाड़ दो। আদালতে পেশ করা হলফনামায় ইডি দাবি করেছে তাদের যে অফিসারদের নোটিশ পাঠানো হয়েছে তারা প্রত্যেকেই এমন মামলার সঙ্গে যুক্ত যেখানে প্রাথমিকভাবে বেআইনি কয়লাকাণ্ড থেকে লাভবানদের মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম উঠে এসেছে। আমার তোলাবাজি যদি কেউ প্রমাণ করতে পারে কোন রকম দুর্নীতির সাথে আমি বিন্দু মাত্র জড়িত, আমার পিছনে ইডি সিবিআই লাগাতে হবে না, একটা ফাঁসির মঞ্চ করবেন, আমি গিয়ে মৃত্যুবরণ করব। এত বড় চ্যালেঞ্জ দিয়ে গেলাম, আমি অন রেকর্ড বলে দিয়ে যাচ্ছি। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সামাল দিতে না পেরে পশ্চিমবঙ্গে গোহারা হারার পর, ত্রিপুরা হারার মুখে দাঁড়ানোর পর, আসামে তৃণমূলের পদধ্বনি স্পষ্ট হওয়ার পর, দিল্লির রাজনীতিতে বিকল্প শক্তি হিসেবে তৃণমূল উঠে আসার পর, এখন অভিষেককে মেলাইন করতে বিজেপির নির্দেশে কোনো এজেন্সিকে দিয়ে যদি এগুলো লেখানো হয়, এই ধরনের গল্প তৈরি হয়, মানুষ এটা দেখতে পাচ্ছেন, সবাই সব বুঝছেন, তার বিচার জনতার আদালতেও হবে এবং কোর্টেও যথাযথভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় মোকাবিলা করবেন। এরপরই বেআইনি কয়লাকাণ্ডে বিপুল আর্থিক লেনদেন নিয়ে চাঞ্চল্যকর দাবি করা হয়েছে। দিল্লি হাইকোর্টে দেওয়া হলফনামায় ইডি দাবি করেছে অনুপ মাঝির অ্যাকাউন্ট দেখভালের দায়িত্বপ্রাপ্ত নীরজ সিং বেআইনি কয়লাকাণ্ডের লেনদেনের হিসেব রাখতেন। 2018 সালের জুলাই থেকে 2019 ডিসেম্বর পর্যন্ত 21 মাসে বেআইনি কয়লাকাণ্ড থেকে 1352 কোটি টাকা এসেছিল। এই টাকা পৌঁছে দেওয়া হয়েছিল কয়লা মাফিয়া, রাজনৈতিক নেতা এবং অফিসারদের কাছে। এরপর ইডির হলফনামায় দাবি করা হয়েছে বয়ান এবং বাজেয়াপ্ত নথি খতিয়ে দেখে জানা গেছে 1352 কোটি টাকার মধ্যে বিনয় মিশ্রর ভাই বিকাশ মিশ্রকে 2018-19 অর্থবর্ষে দেওয়া হয়েছিল 218 কোটি টাকা, 2019-20 অর্থবর্ষে দেওয়া হয়েছিল 513 কোটি টাকা। কয়লাকাণ্ডে বাঁকুড়া থানার আইসি অশোক মিশ্রকে গ্রেফতার করা হয়েছিল। সেই অশোক মিশ্র এবং অনুপ মাঝি ওরফে লালার অ্যাকাউন্ট দেখভালকারী নীরজ সিং এর হোয়াটসঅ্যাপ চ্যাটের উল্লেখ করে ইডির হলফনামায় দাবি করা হয়েছে
রুজিরা নারুলা থাইল্যান্ডের ব্যাংকের অ্যাকাউন্ট সংক্রান্ত তথ্য এবং থাইল্যান্ডের মুদ্রা 1000 ভাটের ছবি হোয়াটসঅ্যাপে নীরজ সিংকে পাঠান অশোক মিশ্র, যাতে লেনদেনের টাকার একটা অংশ ওই অ্যাকাউন্টে পাঠানো যায়। কিছুক্ষণ পর নীরজ সিং ওই অ্যাকাউন্টে 15 লক্ষ ভাট জমা করে সেই স্লিপ আবার হোয়াটসঅ্যাপে অশোক মিশ্রকে পাঠান। দুজনের হোয়াটসঅ্যাপে কথোপকথন থেকে এটাও জানা গেছে যে লন্ডনের বার্কলে ব্যাংকে রুজিরা নারুলার অ্যাকাউন্টেও কিছু টাকা পাঠানো হয়। ইডি তাদের হলফনামায় উল্লেখ করেছে রুজিরা নারুলা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী। যদি অভিষেক বন্দ্যোপাধ্যায় আগেই তাঁর স্ত্রীর এ ধরনের কোনো ব্যাংক অ্যাকাউন্ট থাকার অভিযোগ উড়িয়ে দিয়েছেন। এখন আমার সাথে না লড়াই করে আমার বউকে টার্গেট করেছে। কি বলছে? বলছে আমার বউয়ের নাকি এখানে অ্যাকাউন্ট আছে, সেখানে অ্যাকাউন্ট আছে। ভাই, আমার বউয়ের কলকাতা ছাড়া কোথাও অ্যাকাউন্ট নেই, আর আমি তো তথ্য পরিসংখ্যান সামনে রেখে দিয়েছি। বাঁকুড়া থানার আইসি অশোক মিশ্রকে কিভাবে 2 দফায় 10 কোটি টাকা করে দেওয়া হয়েছিল তাও উল্লেখ করা হয়েছে হলফনামায়। এরপর ইডির হলফনামায় দাবি করা হয়েছে এই ভাউচার তৈরি করেছিলেন কয়লাকাণ্ডে অভিযুক্ত অনুপ মাঝি ওরফে লালার অ্যাকাউন্টেন্ট। অনুপ মাঝির নির্দেশে তাঁর গাড়ির চালক বামাপদ দে এগুলো অশোক মিশ্রের কাছে পৌঁছে দিতেন। বামাপদ দে যে সাদা স্করপিও গাড়িটি চালাতেন সেটিতে করে কার্টন ভর্তি করে কোটি কোটি টাকা নিয়ে যাওয়া হতো। ইনভেস্টিগেটিং এজেন্সি একটা অভিযোগ করা মানেই সেটা ধ্রুব সত্য, সেটা গীতা, এটা হতে পারে না। এরা সত্যি করেছেন কিনা, এরা করে থাকলে এদের মুখে যে বিবৃতি বসানো হচ্ছে বা কাউকে ইঙ্গিত করে বিবৃতিটাকে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, তার বাস্তব ভিত্তি কতখানি আদৌ সেটা যতক্ষণ না প্রমাণিত হচ্ছে, ফলে ইনভেস্টিগেটিং এজেন্সি কোন গল্পটা সামনে রাখছে, কার নির্দেশে রাখছে, কাদের হাত শক্ত করার জন্য রাখছে, তো এইগুলো সেই প্রশ্নটাও কিন্তু সমানভাবে থাকবে। কয়লাকাণ্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে একবার জিজ্ঞাসাবাদ করেছে ইডি। আগামী মঙ্গলবার তাকে ফের তলব করা হয়েছে। প্রকাশ সিনহার রিপোর্ট, এবিপি আনন্দ। আরও একবার সমীর চক্রবর্তীর কাছে যাব। সমীরদা, আপনি মানবেন যে সংবাদ মাধ্যমের দিক থেকে এই সিবিআই বা ইডির ক্ষেত্রে একটা বড় সমস্যা হচ্ছে প্রতিদিন এরা প্রেস কনফারেন্স করেন না, অফিসিয়ালি তাদের বক্তব্য অন রেকর্ড অন ক্যামেরা প্রতিদিন বলেন না, যার ফলে দেখবেন সূত্রের খবর ইত্যাদি ইত্যাদি বলে আমাদের সামনে আসে। কিন্তু এইখানে এই যে আগের প্রতিবেদনটা, এখানে কোনো সূত্রের খবর নেই। এইটা এবিপি আনন্দ সত্যি মিথ্যে জানে না, একেবারে 200 পাতার একটা হলফনামা ইডি দিল্লি হাইকোর্টে দিয়েছে। সেই হলফনামায় ইডি এই দাবিগুলো পরপর করেছে। সমীরদা। সুমনবাবু, আমি একটু আপনাকেই স্মরণ করিয়ে দিচ্ছি, নির্বাচনের আগে মহাযুদ্ধ অনুষ্ঠান করেছিলেন রাজকুটিরে, সভূমিতে। সেখানে এই প্রশ্নগুলোর আমি উত্তর দিয়েছিলাম, আবার সেই একই প্রশ্নের উত্তর দিচ্ছি। তার কারণ অভিষেকের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায় ব্যাপারটা এলো বলে। রুজিরাকে তো তখনই গিয়ে কলকাতার বাড়িতে সিবিআই দীর্ঘক্ষণ জেরা করেছিল। তারপরে তাকে কাছ থেকে কিছু না পেয়ে চলে গেল তার দিদির কাছে না বোনের কাছে, সেখানেও কিছু না পেয়ে চলে গেল তার স্বামীর কাছে, সেখানেও কিছু না পেয়ে চলে গেল তার শ্বশুর মশাইয়ের কাছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও 9 ঘন্টা ধরে জেরা করা হয়েছে। তাহলে রুজিরা বন্দ্যোপাধ্যায়ের কাছে যদি তেমন কিছু পেয়েই থাকতেন, সে তো জেরা হয়েছে ফেব্রুয়ারি মাসে, তাহলে এটা তো সেপ্টেম্বর মাস। বেশ, আমি এইখান থেকে আরেকটা বাক্য যোগ করে আমি গোপালবাবুর কাছে যাব। গোপালবাবু, অভিষেক বন্দ্যোপাধ্যায় মঞ্চের ওপর থেকে সাংবাদিক সম্মেলনে বারবার চ্যালেঞ্জ করেছে যে যদি ক্ষমতা থাকে, যদি তথ্য প্রমাণ থাকে, আমায় গ্রেফতার করো। সত্যি তদন্ত চলছে এবং চলছে, এটা সেপ্টেম্বর মাস। দেখুন, একটা বিষয় হচ্ছে যে একটা অভিযোগ তোলা মানে সেটা গসপেল ট্রুথ নয়, সেটা যে কোনো ব্যক্তি বোঝেন। কিন্তু একটা প্রাইমা ফেসি বলে কথা আছে, যে কথাটা কিন্তু এই হলফনামায় ইডি কিন্তু ওয়ার্ডটা ইউজ করেছে যে প্রাইমা ফেসি 1352 কোটি টাকা 21 মাসের মধ্যে সাইফন্ড হয়েছে। এবং স্পেসিফিক তারা কিন্তু বলছে যে মিসেস রুচিরা ব্যানার্জির অ্যাকাউন্টে 15 লাখ ভ্যাট সেটা ট্রান্সফার হয়েছে। তার স্পেসিফিক একটা অ্যাকাউন্ট বলছেন, লন্ডনের বার্কলে ব্যাংকের অ্যাকাউন্টে কথা বলছেন, এবং দুটো ব্যাংকে কোনোটাতে তার অ্যাকাউন্ট নেই। আমরা বলতে চাই সেটা তো অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন, এস্টাবলিশড নয়। আরে সেটা তো এস্টাবলিশড, সেটা চ্যালেঞ্জ করে বলছে না যে আমার অ্যাকাউন্টই নেই। এইটাকে কিন্তু প্রাইভেসি বিলিফ যেটাকে বলি আমরা আইনের ভাষায়, সেটাকে অস্বীকার করতে পারেন না। বেশ, আইনের ভাষার কথা বললেন, আমি জয়ন্ত নারায়ণ চট্টোপাধ্যায়ের কাছে যাব। জয়ন্ত, এক হচ্ছে যে প্রথম কথা যে প্রাইমা ফেসি বলে গুরুত্বপূর্ণ তথ্য রাখাটা, পাবলিক স্পিয়ারে রাখাটা, কোর্টে হলফনামা দিয়ে পেশ করাটা, সেটা প্রশ্নের ঊর্ধ্বে কিনা। এবং 2 হচ্ছে যে আমি যদি একেবারে এই 200 পাতার হলফনামায় আসি, 1352 কোটি টাকা এই টাকা রিলিজ করা হয়েছে জয়ন্ত অনুপ মাঝি ওরফে লালা,
তার অফিস থেকে এর মধ্যে 2018-19 অর্থবর্ষে 218 কোটি টাকা এবং 19-20 অর্থবর্ষে 513 কোটি টাকা ছোটুর কাছে গেছে, কোট আনকোট ছোটুকে। এই হলফনামায় ইডির তরফে দাবি করা হচ্ছে যে ছোটু হচ্ছে বিকাশ মিশ্র, বিনয় মিশ্রের ভাই। আমি বলছি এফিডেভিট দিয়ে আদালতে ইডি এইটা দাবি করছে। এখন এইটা অভিযোগগুলোকে যেগুলো ইডি বলছে সেগুলোকে তো আদালতে এবার প্রমাণ করতে হবে, সেই প্রক্রিয়া। জয়ন্ত, তোমার সময় শুরু এখন। প্রথম, এই মামলায় 4টে মূল পয়েন্ট আছে এই অ্যাফিডেভিটে। এক হচ্ছে স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, সাব ইন্সপেক্টর স্পেশাল সেল ডিটেকটিভ ডিপার্টমেন্ট এবং জয়েন্ট কমিশনার ক্রাইম, তাদের বিরুদ্ধে এই মামলা। তারপরে বলা হয়েছে প্রাইমা ফেসি কেউ কেউ আছেন বেনিফিশিয়ারি অফ ইললিগাল কোল মাইনিং। এছাড়া আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলা হয়েছে, যারা যারা এই মামলা তদন্তকারী অফিসার তাদের ডিরেইল করবার জন্য কলকাতাতে একটা মামলা ফাইল করা হয়েছে, তাদেরকে প্রেশার দেবার জন্য। এছাড়া কতগুলি ব্যাংকের কথা বলা হয়েছে থাইল্যান্ড এবং লন্ডনে, যেখানে বিপুল পরিমাণ অর্থ গেছে। এবার আমি আরেকটা পার্টে আসব। এই কথাগুলি বলা হলো একটা অ্যাফিডেভিট করে দিল্লি হাইকোর্টে। পাশাপাশি প্রশ্ন আসবে ইডির তদন্ত কতটা এগিয়েছে। দিল্লি হাইকোর্টে 1352 কোটি টাকা সাইফান্ড হয়েছে বলা শুধু কি কিছু অভিযুক্তের বয়ানের ভিত্তিতে, নাকি বিপুল পরিমাণ তথ্য প্রমাণও রয়েছে? দেখো, একটা কথা গুরুত্বপূর্ণ যে সারদার বিপুল পরিমাণ অর্থ প্রায় 4000 কোটি টাকা সাইফান্ড হওয়ার পর আজও কিন্তু তদন্তের ফলটা বেরোয়নি। এখানেও অ্যামাউন্টটা খুব একটা কম নয়, তবে তদন্তের তো একটা সমাপ্তি থাকবে। গত 4 বছর ধরে এই মামলা এগোচ্ছে। মনে রাখতে হবে প্রভাবশালী বলো বা পরিচিত জনপ্রতিনিধি বলো, তাদের বিরুদ্ধে অভিযোগ ওঠাটা কিন্তু তাদের পক্ষেও অস্বস্তিকর। পাশাপাশি ইডিরও কিন্তু দায়িত্ব থাকে সাধারণ মানুষের কাছে এই অভিযোগের সত্যতা প্রমাণ করার। প্রাইমা ফেসি, আমি বলবো প্রাইমা ফেসি জনপ্রতিনিধিরা বিব্রত হতে পারেন, কিন্তু যদি এই তথ্য প্রমাণগুলি যথেষ্ট না হয় তাহলে কিন্তু ইডিকেও বিপদে পড়তে হবে। কতগুলি ব্যাপার আছে। আপাত দৃষ্টিতে বা প্রাইমা ফেসি এই অ্যাফিডেভিটটা বিরোধী রাজনৈতিক দলের হাত শক্ত করতে পারে, কিন্তু দেখতে হবে যাদের বিরুদ্ধে অভিযোগ আসছে তাদের বিরুদ্ধে অভিযোগটা প্রমাণিত হবে তো, না হলে কিন্তু বিপুল পরিমাণ একটা সমস্যা তৈরি হওয়ার সম্ভাবনা। এক ধরনের মানুষকে জয়ন্ত, সরি, আমি এখানে আরেকটা প্রশ্ন না করে পাচ্ছি না, যে তুমি বলছো বিরোধীদের হাত শক্ত হবে, সেটা একটা পার্ট। আরেকটা, কেউ কি আদালতে এই মামলা ভবিষ্যতে করতে পারেন যে প্রাইমা ফেসি বলে আপনি এই তথ্যগুলো পাবলিক ডোমেনে এনে দিলেন, তাতে আমার সম্মানহানি ঘটলো, আমার কেরিয়ার সমস্যা তৈরি হলো, এরপর আপনাকে তার ক্ষতিপূরণ দিতে হতে পারে, এরম মামলা হতে পারে? আমি জাস্ট আইনের বিষয়টা জানতে চাইছি। নিশ্চয়ই হতে পারে, নিশ্চয়ই হতে পারে যদি ইডি এই বক্তব্যগুলি প্রমাণ করতে না পারে। কারণ মনে রাখতে হবে, এখানে যতটা এই 200 পাতার মধ্যে আমি পড়ে দেখলাম, বেশিরভাগটাই কিন্তু আমাদের ভাষায় বলে কো অ্যাকিউজদের স্টেটমেন্টের ভিত্তিতে, তার সঙ্গে কিছু নথি আনা হয়েছে যেগুলো কিন্তু এখনো প্রমাণ সাপেক্ষ। যদি এগুলি প্রমাণ না হয় তাহলে আজকে যাদের বিরুদ্ধে অভিযোগ আনা হচ্ছে তাহলে তারা কিন্তু বিপুল পরিমাণ ক্ষতিপূরণ দাবি করতে পারেন যে তাদের মানহানি হয়েছে বলে। সাধারণ ক্ষেত্রে আমি বলছি সুমন, এটা আমরা দেখি না, কারণ এই ধরনের মামলাগুলো চলতে থাকে, পরিসমাপ্তি আর হয় না। রাজনৈতিক রং পরিবর্তন হয়, মামলাগুলিও ধামাচাপা পড়ে যায়। অনেক মামলা আমরা দেখি যা শেষ অবধি আমাদের স্মৃতি রোমন্থন করতে হবে কবে তার রায় হয়েছে বা রায়টা কি হলো। এই যে বারবার বিশ্বনাথ দার মনে থাকবে, গত অনুষ্ঠানেই আমরা এটা নিয়েই কথা বলছিলাম যে অনন্তকাল ধরে কেন্দ্রীয় এজেন্সির মামলা চলতে থাকে। আমি বিশ্বনাথ দার কাছে পুরো এতক্ষণ এই প্রথম আধ ঘন্টায় যে আলোচনা হলো তার শেষ অংশটা যদি আমি সাম আপ করি, বিশ্বনাথ দার সম্ভাবনা তো 3টে, এবং তার 2টো আমরা আগে আলোচনা করেছি, তৃতীয়টা আজকে এই মুহূর্তে জন্ম নিল। কীরকম? প্রথম সম্ভাবনা যদি এইভাবে দেখি যে ইডির অভিযোগটা কি, যে সেই অভিযোগটা সম্পূর্ণ তথ্য নির্ভর, সত্যি সত্যি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তারা তদন্ত করে এই 2000 পাতার হলফনামায় যে দাবিগুলো করা হয়েছে সমস্ত সব প্রমাণ তদন্ত করে সেগুলো পেয়েছে এবং সেগুলো কোর্টে প্রমাণ করলো। সম্ভাবনা 1। বিশ্বনাথের সম্ভাবনা 2, যে অভিষেক বন্দ্যোপাধ্যায়রা, সমীর চক্রবর্তীরা যা বলছেন যে যেহেতু অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস বিজেপির রাজনৈতিক প্রতিপক্ষ, সেই হেতু একেবারে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করা হচ্ছে, এমনকি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী যিনি কোনোভাবে রাজনীতির সঙ্গে যুক্ত নন তাকে যোগ করে কার্যত হ্যারাস করা হচ্ছে।
আর সম্ভাবনা 3 যেটা বলছে আমি নতুন সংযোজন এই হলফনামার পর, এবং বিশ্বনাথদা লক্ষ্য করবেন ইডি এই হলফনামা দিয়ে মূলত কোর্টকে যা বলতে চেয়েছে সেটা হচ্ছে আমরাও রাজনৈতিক প্রতিহিংসার শিকার। কেন? ইডি বলছে যে পলিটিক্যাল ভেন্ডেটার শিকার আমরা, তার কারণ আমরা নানা তথ্য পেয়েছি, সেই তথ্যের ভিত্তিতে আমরা ক্ষমতাশালীদের ডেকে পাঠাচ্ছি বলে কলকাতা পুলিশ দিয়ে আমাদের উল্টে ডেকে পাঠানো হচ্ছে এবং হ্যারাস করা হচ্ছে ইত্যাদি ইত্যাদি। অর্থাৎ রাজনৈতিক ভেন্ডেটার ইডি তাদের দিকে তীরটা যেন এই হলফনামা শুরুর কিছু অংশে নিজেদের দিকে ঘুরিয়ে নেওয়ার চেষ্টা করছে। বিশ্বনাথ চক্রবর্তীর সময় শুরু এখন। আমি একটা ফলিত অভিজ্ঞতার কথা বলি। গত সপ্তাহে আমি বাংলাদেশ সীমান্ত মানে একাধিক জেলাতে গিয়েছিলাম। আমাকে কিন্তু সাধারণ জনগণ বলেছে গত 1 বছরে গরু পাচার হচ্ছে না, মানে গরু পাচারটা এই তদন্তের মধ্যে আটকে গেছে। আপনি সাংবাদিক পাঠিয়ে আমার কথা ভেরিফাই করতে পারেন। 2, আমি আসানসোলেও গিয়েছিলাম। আসানসোলেও কিন্তু একই রকম একটা মানে অভিজ্ঞতা পাচ্ছি যে তদন্ত জবের থেকে শুরু হয়েছে যে ইললিগাল কোল মাইনিং কিন্তু স্টপ বন্ধ হয়ে গেছে বাঁকুড়া এবং আসানসোল অঞ্চলে, পজিটিভ সিনারিও। আবার সিবিআই যখন তদন্ত করছে কি হবে আমরা জানি না এই পোস্ট ইলেকশন ভায়োলেন্স। আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি গত 15 দিনে বিজেপি আর তৃণমূলের মধ্যে মারামারি এবং যে খবরগুলো আপনারা প্রতিনিয়ত দেখাতেন কমে গেছে। আমি গ্যারান্টি দিয়ে আমি কম্পারিজন করতে পারি। ফলে কোনো একটা তৎপরতা ইতিবাচক দিক দেখতে পাচ্ছি। কিন্তু দেখুন এই সংস্থাগুলো ইতিবাচক কাজ করবে এটাই তো স্বাভাবিক। আমরা এটা নিয়ে প্রোগ্রাম করব কেন? সিবিআই, ইডি, কোন এনফোর্সমেন্ট এজেন্সি বা রাজ্য সরকারের সিআইডি, পুলিশ, এরা সবাই তাদের নিজের কর্তব্য পালন করবে। এর মধ্যে আলাদা বাহাদুরি কি আছে? কিন্তু অতীতের অভিজ্ঞতা আমাদের কি বলে যে এই সংস্থাগুলো বারবার রাজনৈতিক কারণে ব্যবহার হয়েছে, পলিটিক্যালি কারণে ব্যবহার হয়েছে এবং এরা শেষ পর্যন্ত ন্যায় বিচার দিতে পারেনি এবং অধিকাংশ তদন্ত এরা সমাপ্ত করতে পারেনি। একটু যদি আপনি লক্ষ্য করেন কয়েকটা ব্যতিক্রমের, মানে আমরা ভারতবর্ষকার যখন যেভাবে খেলছে সেইভাবে বর্ণনা দিচ্ছি মাঠের ফুটবলের ধারাভাষ্যকরদের মতন। এই মুহূর্তে যদি আপনি দেখেন গত 3 সপ্তাহ আগে বিজেপি তৃণমূল কংগ্রেসের তীব্র ক্ষোভ ছিল যে ইলেকশন কমিশন নরেন্দ্র মোদীর হয়ে খেলছে। সেই ইলেকশন কমিশন কার্যত থোড়া হাটকে সিদ্ধান্ত নিল যে না একমাত্র ভবানীপুরে নির্বাচন হবে। তাহলে আমি ইলেকশন কমিশনের রোলটাকে কিভাবে দেখব? থোড়া হাটকে আবার আপনি যদি দেখেন এই সিবিআই যাদেরকে পোস্ট ইলেকশন ভায়োলেন্সের ভূমিকা নিয়ে বলা হচ্ছিল যে এরা পুরোপুরি বিজেপির হয়ে খেলছে, এরা গত 7 জন বিজেপি কর্মীকে অ্যারেস্ট করেছে। মানে পোস্ট ইলেকশন ভায়োলেন্সে বিজেপিও ওদের দায়ী সেটা মানে সিবিআই ধরেছে। ইডির কথা ধরুন, ইডিকে বলা হচ্ছিল যে অভিষেক বন্দ্যোপাধ্যায় সমেত তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীদের বিরুদ্ধে লড়াই করছে। এখন কিন্তু ইডিকেও আমরা দেখতে পাচ্ছি যে একের পর ইসিআই থেকে শুরু করে একের পর এক সেন্ট্রাল গভর্নমেন্টের যে এজেন্সিগুলো বিএসএফ সমেত তাদের অফিসারদেরকে হানা দিচ্ছে, তাদেরকে অ্যারেস্ট করছে। ফলে আমি শেষ পর্যন্ত অবশ্যই ওটা গুরুত্বপূর্ণ যে ন্যায় বিচারটা শেষ পর্যন্ত হলো কিনা। ঠিক বিশ্বনাথ, আমি এই আলোচনা আসবো, কিন্তু আপনি একটা চমৎকার শব্দবন্ধ ব্যবহার করলেন, থোড়া হাটকে। আমার পরের প্রতিবেদন এনআইএ। অনেকে রসিকতা করে বলছেন যে এনআইএও যারা মুম্বাই ব্লাস্টের তদন্ত করে, যারা খাগড়াগড়ের তদন্ত করে, তারাও থোড়া হাটকে, বিশেষ করে তৃণমূল কংগ্রেস বলছে যে এবার পাড়ার বোমাবাজির তদন্তও করছে। যাই হোক, সেই রসিকতার অংশটা বাদ দিয়ে আজকে অর্জুন সিং এর বাড়িতে গেলেন এনআইএর তদন্তকারীরা। আমি সেই প্রতিবেদনটা দেখাবো, তারপর অবশ্যই এই আলোচনায় ফিরব। ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং এর বাড়ির সামনে বোমাবাজির ঘটনার তদন্ত শুরু করল ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি বা এনআইএ। বৃহস্পতিবার ব্যারাকপুর পুলিশ কমিশনারেট হয়ে এনআইএ টিম পৌঁছয় জগদ্দলে মজদুর ভবনে। সঙ্গে ছিল ফরেনসিক টিম, ছিলেন কমিশনারেটের অফিসাররাও। সেখানে পৌঁছে বিজেপি সাংসদ অর্জুন সিং ও তার ছেলে বিজেপি বিধায়ক পবন সিং এর সঙ্গে কথা বলেন এনআইএর অফিসাররা। সাংসদের বাড়ি লাগোয়া এলাকা থেকে বোমাবাজির ঘটনার নমুনা সংগ্রহ করেন সেন্ট্রাল ফরেনসিক ল্যাবরেটরি টিমের সদস্যরা। মঙ্গলবার দিন আরও একটি বোমাবাজির ঘটনা হয় বা যেটার অভিযোগ তোলা হয়েছিল অর্জুন সিং এর পরিবারের তরফ থেকে, সেইখানেও এসে এনআইএর টিম, সিএফএসএল এর টিম তারা নমুনা সংগ্রহ করছেন। আমার সঙ্গে যা ঘটনা ঘটেছে, কিভাবে ঘটেছিল, কি ধরনের ছিল, সব জিজ্ঞেস করেছে, আমি বলে দিয়েছি। जो हाई पावर एक्सप्लोसिव यूज हुआ है, 12-13 बार जो हमारे ऊपर हमला हुआ है, वो सारी जानकारी उनको हमने दिया है। और जो बम चला है, नॉट हमला, बम यहाँ जो चला है, उनकी सारी जानकारी दी गई है। গত 8ই সেপ্টেম্বর সকালে জগদ্দলে অর্জুন সিং এর বাড়ি মজদুর ভবনের গেট লক্ষ্য করে পরপর 3টি বোমা ছোড়া হয়।
এক নাবালক সহ দুজনকে গ্রেফতার করে জগদ্দল থানার পুলিশ। পুলিশ দাবি করে দুটি গোষ্ঠীর মধ্যে দ্বন্দ্বের জেরেই বোমাবাজি। কয়েকদিন বাদে ফের বিজেপি সাংসদের বাড়ির কাছে বোমা ফাটে, কৌটো বোমা উদ্ধার হয়। এরই মধ্যে আসরে নামে এনআইএ। মুম্বাই হামলা থেকে শুরু করে পুলওয়ামায় আত্মঘাতী জঙ্গি বিস্ফোরণ, উড়িতে সেনাঘাঁটিতে হামলার মতো হাই প্রোফাইল ঘটনার তদন্তের দায়িত্বে থাকা এই কেন্দ্রীয় এজেন্সি বিজেপি সাংসদের বাড়ির সামনে বোমাবাজির তদন্ত শুরু করে। এনআইএ সূত্রে খবর, পুলিশের হাতে ধৃত দুজনকে জিজ্ঞাসাবাদ করবে তারা। ব্যারাকপুরের বিজেপি সাংসদের নিরাপত্তার জন্য মজদুর ভবনের কাছেই সিআইএসএফ এর একটি বাংকার আছে। বোমাবাজির ঘটনার সময় সেখানে কর্তব্যরত সিআইএসএফ জওয়ানদের কি ভূমিকা ছিল তাও খতিয়ে দেখা হচ্ছে বলে এনআইএ সূত্রে খবর। রাজনীতিক আছে, নিশ্চয়ই রাজনীতিক আছে। আমার পুরো একটা 100% আছে কি এনআইএ টিম ভালো মতন ইনকোয়ারি করবে, ওর যে ফ্যাক্ট আছে ও আপনার সামনে সবাই সামনে হ্যাঁ নিশ্চয়ই আসবে। বলার কিছু নেই, হাস্যকর। এই পাতি পেটও পড়লে পরেও এনআইএ যাচ্ছে। এনআইএ তো সৃষ্টি হয়েছিল জাতীয় সুরক্ষা, ক্রস বর্ডার টেরোরিজম। তো এখন নামতে নামতে এনআইএ যে কারোর বাড়িতে বোমা পড়লেও সে বিষয়টা এখন দেখভাল করছে, এটা খুবই জেনে শুনে আশ্চর্যই লাগছে। এদিন এনআইএর তদন্তকারীরা জগদ্দল থানার আইসির সঙ্গে কথা বলেন। পুলিশের কাছ থেকে ঘটনার দিনকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেন। আবির দত্ত, সমীরণ পাল ও অর্ণব মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। গোপালবাবু, অভিযোগটা পরিষ্কার যে এনআইএ যে গুরুত্বের, যে ব্যাপ্তির, যে ধরনের ঘটনার তদন্ত করে, এই ঘটনার এই অ্যাসাইনমেন্ট সেই গুরুত্বের নয়, মানবেন? সমস্যাটা কোথায় যদি এনআইএ তদন্ত করে? মাননীয় বিধায়ক তাপসবাবু যেটা বললেন, উনি যেভাবে কথাটা বলছেন মনে হচ্ছে বোধহয় একটা কালীপটকা ফেটেছে ওখানটায়, একটা বিস্ফোরণ হয়েছে, বিস্ফোরক পদার্থ ইউজ করা হয়েছে। সেটা আরডিএক্স হতে পারে বা যেটাই হোক না কেন, সেটা ডেফিনেটলি একটা বিস্ফোরক। তা বিস্ফোরক পদার্থ নিশ্চয়ই লোকের মধ্যে রান্নাঘরে পাওয়া যায় না, তা তার সূত্র তো খুঁজে বার করতে হবে যে এই বিস্ফোরক পদার্থটা কোত্থেকে আসলো। যদি এনআইএ খাগড়াগড় কাণ্ড আমরা দেখেছি এনআইএ তদন্ত করেছে, তা সমস্যাটা কোথায়? যদি সমস্যাটা কোথায়? বেশ, সমীর চক্রবর্তী উত্তর দেবেন। সমস্যাটা বলবো কি করতেই পারে। হ্যাঁ, আমার মনে হচ্ছে যে বিজেপির যিনি প্রতিনিধি আছেন যে কথাটা বললেন, আমার মনে হচ্ছে লস্কর ই তৈবা বা তালিবানরা এসছে বোধহয়। আরে দাঁড়ান বলতে দিন না আমায় একটু। উনি বোধহয় সেই দিকেই যাচ্ছেন, মানে সেটাকে এস্টাবলিশ করার জন্য। আরে অর্জুন সিংকে আপনি চেনেন? আমরা তো ছাত্রাবস্থা থেকে ওকে চিনি। ও তো নিজের লোকদের দিয়ে নিজে বোমা বানিয়েছে নিজের বাড়িতে, ও স্ট্যাটাসটাকে বাড়ানোর জন্য। তার কারণ হচ্ছে একসঙ্গে দল করেছেন, এটাও বলুন। ওর যদি Z+ সিকিউরিটি না পায়, রাজনীতির স্ট্যাটাসটা কমে যাচ্ছে। সুতরাং তার জন্য তো এই নাটকটা হচ্ছে। আর তার থেকে আমি বলছি যে কেন্দ্রীয় সরকার সেই নাটকে শরিক হচ্ছেন, তার কারণ একদম এনআইএ টিম পাঠিয়ে দিলেন। এই সেই জন্যই তো আমার প্রশ্ন যে লস্করি তৈবাকে তারা খুঁজতে আসছেন। ওই যে পুলওয়ামার কথা আপনারা বললেন না, নাকি পাগলের মতো মাথা খারাপ করে দেবেন। সুমন বাবু, এই দুটো আলোচনা চলবে। যেমন একদিক থেকে তৃণমূলের বক্তব্য থাকবে যে খুব বড় আইনজীবী লাউচুরির কেস করছেন, কিংবা বক্তব্য থাকবে যে মেসি এসে কুমোরটুলির হয়ে খেলছেন। আর বিজেপির দিক থেকে অবশ্যই বক্তব্য থাকবে যে খুব গভীর একটি বিষয়, যেটার একটা না, আমি বলছি বিশ্বনাথদা, আমার আশঙ্কাটা অন্য। সেটা হচ্ছে পশ্চিমবঙ্গে দুর্ভাগ্যবশত বহুবার চেঁচিয়েও যে পর্যায়ে এই নির্বাচন এলে এই বোমাবাজি এবং অশান্তি হয়, তাতে এনআইএ কে যদি সব কেস দেওয়া হয়, আমার মনে হয় যে গোটা দেশের পুলিশ বাহিনী এনআইএ তে যোগ দিয়েও তাকে সামাল দেওয়া যাবে না। একেবারে আপনার সাথে 100% একমত। বিশেষ করে আমি বলবো আফগানিস্তানের নতুন যে রাজনৈতিক ডেভেলপমেন্ট, তাই সেই কনটেক্সটে যদি বিচার করেন এনআইএর রোল কিন্তু অনেকটাই গুরুত্বপূর্ণ আমাদের দেশের নিরাপত্তার প্রশ্নে। সুতরাং সেখানে একজন সাংসদের নিরাপত্তার প্রশ্ন বা সেখানে বোম পড়েছে তার জন্য তদন্ত করতে হবে, এটা দুর্ভাগ্যের। কিন্তু এই দুর্ভাগ্যটাও আমি আবারও বলছি, ইনভাইট বারবার করছে কেন তৃণমূল কংগ্রেস পরিচালিত সরকার এগুলো সিরিয়াসলি নেয় না। একজন সাংসদ তিনি তৃণমূলের হতে পারেন, বিজেপির হতে পারেন, অন্য কোনো দলের হতে পারেন। একদম। আমি বলছি বিশ্বনাথ, এর সঙ্গে আমি আরেকটা পয়েন্ট যোগ করব। সেটা হচ্ছে যে কেন আমাদের এইভাবে ভেবে নিতে হবে যে কোনো ঘটনার তদন্ত যদি রাজ্য সরকারের পুলিশ করে সেইটা বিজেপির বা বিরোধীদের দিকে ঘুরে যাবে, যদি কেন্দ্রের এজেন্সি করে সেটা রাজ্য সরকারের এই রাজ্যের ক্ষমতাসীনদের দিকে ঘুরে যাবে। এই ধারণাগুলো কেন এতদিনও ভাঙবে না, অথবা যত দিন যাচ্ছে তত আরো দৃঢ়ভাবে চেপে বসবে? সমীর চক্রবর্তী।
বিশ্বনাথ চক্রবর্তীও বলতে পারেন। না না না, আমি এক মিনিট বিশ্বনাথ এক মিনিট বলেনি, আমি পরিষ্কার করে বলতে চাই, একটা পলিটিক্যাল সোসাইটিতে এই সমস্যাটা বাড়ছে। আপনার মনে থাকতে পারে আমি বলেছিলাম যে পশ্চিমবাংলা একটা রাজনৈতিক সমাজ, যেখানে সবকিছুই রাজনীতির দ্বারা নির্ধারিত হওয়ার ফলে প্রশাসনের যে পলিটিসাইজেশন হয়েছে, সেখানে কেন্দ্র রাজ্য প্রায় একই জায়গায় দাঁড়িয়ে আছে, তো পলিটিক্যালি ব্যবহার করা হচ্ছে। এখানে নাগরিক জীবন থেকে যদি আপনি প্রশ্ন না তুলতে পারেন, নাগরিক জীবন থেকে যদি এই প্রশ্নগুলো, নাগরিক জীবন থেকে প্রশ্ন আসা জরুরি। সোহাময় মৈত্র, আমাকে বলতে দিন, আমার আমি যাবো সমিতা যাবো, উনি মাঝখানে কেটে গেছিলেন। হ্যাঁ সৌরভ, একটা কথা কিন্তু বলতেই হবে যে ভাটপাড়ার বিষয়টা কিন্তু অনেকটা কলকাতার আশেপাশে কাবুলের মতো হয়ে গেছে। অর্থাৎ যে প্রশ্নটা বারবার উঠছে যে ভাটপাড়ায় যে ধরনের কন্টিনিউয়াস আমরা হিংসার খবর পাচ্ছি বা দেখছি, সত্যি খুব বড় ঘটনা ঘটছে না, এটা আমাদের ভাগ্য। কিন্তু এইরকম ঘটতে ঘটতে কিন্তু একটা ভয়ঙ্কর বিপদের জায়গায় যদি একটা কিছু ঘটে যায়, তার থেকে কিন্তু যদি এনআইএ এসে মনে করে যে ব্যাপারটা সামলানো গেল, সেটা কিন্তু আমার মনে হয় একটা ভালো না। সমীর চক্রবর্তী, আমার যেটা বক্তব্য ছিল বিশ্বনাথবাবু যখন বলছিলেন, আমিও একটা কথা বলতে চাইছি, যে সেটা হচ্ছে নিরপেক্ষতা পশ্চিমবাংলার পুলিশেরও মানে সর্বোচ্চ পর্যায়ে রয়েছে নিরপেক্ষতা। আমি উদাহরণ দিচ্ছি আপনাকে, ধরুন পোস্টপল ভায়োলেন্স নিয়ে সিবিআই যেটা হাইকোর্টের নির্দেশে তদন্ত করতে এলেন, তারা যখন গেলেন বীরভূমে দুবরাজপুরে, সেখানে একটা খুন হয়েছে, দেখা গেল 12 জন গ্রেপ্তার হয়েছেন, এবং সিবিআই এর সঙ্গে নামগুলো কিন্তু মিলে গেল, এবং সিবিআই সেখানে গিয়ে তাদের থানায় গিয়ে তাদের জেরা করলো, তার মধ্যেই তাহলে রাজ্য পুলিশ তাদের গ্রেপ্তার করেছে, তার বাইরে কিন্তু অন্য কারোর নাম পাওয়া গেল না। নদিয়া তো একই ঘটনা, 15 জনের নাম পাওয়া গেছে, 12 জন গ্রেপ্তার হয়ে গেছে আগেই সিআইডির দ্বারা। তার মায়ের পশ্চিমবঙ্গ পুলিশের নিরপেক্ষতাটা একেবারে, আমি এবার পশ্চিমবঙ্গের কথা হচ্ছে, সাধারণ মানুষের কথা হচ্ছে। আপনারা জানেন আমাদের ভেরিফাইড টুইটার অ্যাকাউন্ট সঙ্গে সুমন @এটা সুমন দে, এই নিয়ে অসংখ্য মন্তব্য আসছে, দ্রুত কটা মন্তব্য নেওয়ার চেষ্টা করব। গৌতম বাগুই বলছেন, কয়লা তদন্তটাও সারদা বা নারদার মতো দীর্ঘমেয়াদী না হলেই ভালো। অগ্নিভ দত্ত বলছেন, এইসব এজেন্সির বিশ্বাসযোগ্যতা এখন তলানিতে, যা হয় পুরোটাই রাজনৈতিক উদ্দেশ্যে। অনিন্দ পাল বলছেন, সিবিআই তদন্ত শুরু করতে পারে, কিন্তু শেষ করতে এত সময় লাগে কেন? সৈকত বর্মন বলছেন, তদন্ত এখন সুবিচারের স্বার্থে হয় না, রাজনীতির স্বার্থে হয়। অরিজিৎ তালুকদার লিখছেন, ওপরতলার মদত না থাকলে এভাবে কয়লা পাচার হতে পারত না, অন্তত তদন্ত সেদিকেই ইঙ্গিত করছে। আমি এবার দ্রুত আমার পরের প্রতিবেদনে আসব, যেটা ওই কেন্দ্রীয় এজেন্সি বা তদন্ত নিয়ে। আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নন্দীগ্রামের নির্বাচনী এজেন্ট শেখ সুফিয়ানকে জিজ্ঞাসাবাদ করলো সিবিআই। আমি দ্রুত একবার প্রতিবেদনটা নেব, তারপর আরও বড় একটা সমস্যা নিয়ে আসব, যেটা সাধারণ মানুষের জীবনের সঙ্গে যুক্ত, আমার আপনার ঘরের সঙ্গে যুক্ত, কারণ পরের পর শিশুরা অসুস্থ হচ্ছে। উত্তরবঙ্গে শুরু হয়েছিল, সেই করাল গ্রাস এখন স্পর্শ করছে দক্ষিণবঙ্গকেও। তার আগে দেখব শেখ সুফিয়ানকে জেরা করলো সিবিআই। অবশ্যই বিজেপির চক্রান্ত, শুভেন্দু অধিকারী চক্রান্ত। আমি ওই রকম চোর ছাঁচড়দের কথার উত্তর দিই না, ওরকম চোর ছাঁচড়দের কথার উত্তর দিই। সঙ্গে সঙ্গে প্রতিহিংসার প্রশ্ন চলে আসে, সঙ্গে সঙ্গে রাজনীতির কথা চলে আসে। পার্টিটাকে তো আগে কলুষ মুক্ত করুন। বিধানসভা ভোটে নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচনী এজেন্ট ছিলেন। ভবানীপুর উপনির্বাচনের আগে সেই শেখ সুফিয়ানকে ভোট পরবর্তী সন্ত্রাসে একটি খুনের মামলায় জিজ্ঞাসাবাদ করল সিবিআই। বৃহস্পতিবার হলদিয়ার ডক কমপ্লেক্সের সিবিআই ক্যাম্পে তাকে প্রায় 4.5 ঘন্টা জিজ্ঞাসাবাদ করেন গোয়েন্দারা। শির দ্বারা সোজা করে, মেরুদণ্ড উঁচু করে, আমরা বাপের বেটার মতো আমরা সাহস করে সিবিআইয়ের ডাকে সাড়া দিয়েছি। সিবিআই যা ডেকেছিল সহযোগিতা করেছি, এবং আমাকে বলেছে সহযোগিতা করার জন্য, আমি নিশ্চিত সহযোগিতা করব। আমরা চাইছি দোষী ব্যক্তি দৃষ্টান্তমূলক শাস্তি হোক। বিধানসভা ভোটের ফল প্রকাশের পরদিনই নন্দীগ্রামের বিজেপি কর্মী দেবব্রত মাইতিকে মারধরের অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। 13ই মে এসএসকেএম হাসপাতালে তাঁর মৃত্যু হয়। জাতীয় মানবাধিকার কমিশনের কাছে দায়ের করা অভিযুক্তর তালিকায় তৃণমূল নেতা সুফিয়ানের নাম দেয় নিহত বিজেপি কর্মীর পরিবার। এরপরই বৃহস্পতিবার তাঁকে তলব করা হয়। শুভেন্দু অধিকারী তৃণমূলে থাকাকালীন শেখ সুফিয়ান তাঁর ঘনিষ্ঠ বলেই পরিচিত ছিলেন, কিন্তু শুভেন্দু বিজেপিতে যোগ দেওয়ার পর তাঁর অনেক অনুগামী বিজেপিতে নাম লেখালেও সুফিয়ান সে পথে হাঁটেননি, বরং শুভেন্দু মমতা আড়াআড়ি বিভাজনে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে ছিলেন। গত বিধানসভা ভোটে নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের এজেন্ট ছিলেন সুফিয়ান। প্রচার পর্বে নন্দীগ্রামে গিয়ে একাধিকবার তাকে নিশানা করেন শুভেন্দু। মাননীয়
তৃণমূল প্রার্থীর ইলেকশন এজেন্ট নন্দীগ্রামে কোন শিক্ষিত কোন ভদ্র তৃণমূলে তো এখনো লোকজন আছে, কিছু দু চারজন যদি আছে, কাউকে পাওয়া গেল না। শেখ সুফিয়ান হলো তার ইলেকশন এজেন্ট। বৃহস্পতিবার সিবিআই দপ্তরে ঢোকার আগে সেই শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ তোলেন সুফিয়ান। আমাকে দেবব্রত মাইতির কেসে জানানো হয়েছে। স্বাভাবিকভাবে দেবব্রতী তো তৃণমূল কংগ্রেসেরই সমর্থক, স্বাভাবিকভাবে এটা তো রাজনীতিগতভাবে কেনাবেচা করেছে বিজেপি। অবশ্যই বিজেপির চক্রান্ত, শুভেন্দু অধিকারী চক্রান্ত। তৃণমূলের তো বলার কিছু নাই না, সব জায়গায় তারা রাজনীতি দেখেন। পুরো পার্টিটাই দুর্নীতিগ্রস্ত। যদি তদন্ত হয় কোথাও না কোথাও নেতারা ধরা পড়বে, সঙ্গে সঙ্গে প্রতিহিংসার প্রশ্ন চলে আসে, সঙ্গে সঙ্গে রাজনীতির কথা চলে আসে। পার্টিটাকে তো আগে কলুষ মুক্ত করুন। সেই পার্টিটাই ভারত পশ্চিমবাংলায় রাজত্ব করছে, তো পশ্চিমবাংলা কি করে কলুষ মুক্ত হবে? সেটা সিবিআইদের তদন্ত করার কাজ ওরাই করবে। বিজেপি করতে বললে তো আজকে জীবন দিতে হয়েছে। সব মিলিয়ে নন্দীগ্রামের দাপুটে তৃণমূল নেতাকে সিবিআই জিজ্ঞাসাবাদ ঘিরে তরজার পারদ তুঙ্গে। বিটন চক্রবর্তী, দীপক ঘোষ ও অনির্বাণ বিশ্বাসের রিপোর্ট, এবিপি আনন্দ। এই মুহূর্তের সব থেকে বড় সমস্যা সেটা রাজনীতির সমস্যা নয়, সেটা হচ্ছে সাধারণ মানুষের জীবনের সঙ্গে যুক্ত বাড়ির ছোটটা, তার জ্বর, শ্বাসকষ্ট, এবং এই সমস্যাটা উত্তরবঙ্গে শুরু হয়েছিল। উত্তরবঙ্গে 5টা জেলায় ছড়িয়ে পড়ার পর এখন দক্ষিণবঙ্গের একাধিক জেলায়, পুরুলিয়া, পশ্চিম বর্ধমানেও ক্রমশ ছড়াচ্ছে। আমি সাধারণত ব্যক্তিগত অনুষঙ্গ আনি না, কিন্তু এই বিরতির সময়টাতে আমাদের সামনেই ডাক্তারবাবুর ফোন এলো। ছোট বাচ্চা শিশু, তার জ্বর, শ্বাসকষ্ট, আরামবাগ থেকে কলকাতায় নিয়ে আসা হচ্ছে। সমস্যাটা এতটাই গভীর এবং এই মুহূর্তে শুনতে পাচ্ছি রাজ্যের বিশেষজ্ঞ চিকিৎসকদের একটা দলকে কালকে সরকারি উদ্যোগে উত্তরবঙ্গে পৌঁছতে বলা হয়েছে। তারা উত্তরবঙ্গে পৌঁছবেন এবং পরিস্থিতি বিশ্লেষণ করবেন। আমি দ্রুত প্রথম প্রতিবেদনে যাব, তারপর ডাক্তারবাবুদের সঙ্গে কথা বলবো, সরাসরি উত্তরবঙ্গেও কথা বলবো। দেখুন, করোনা মহামারীর মধ্যে এবার জ্বরের আতঙ্ক। সূত্রের দাবি, মাত্র 3 দিনেই প্রাণ হারিয়েছে 6 শিশু। কেউ সদ্য 1 মাস পৃথিবীর আলো দেখেছিল, কেউ বা 5 মাস। তারই মধ্যে জ্বর কেড়ে নিল প্রাণ। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুর, মালদা থেকে কলকাতা, জ্বরে আক্রান্ত শিশুদের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। চারদিকে আতঙ্ক, উদ্বেগ, হাসপাতালে উপচে পড়ছে ভিড়। শিশুদের মধ্যে এই জ্বর থাবা বসিয়েছে পশ্চিমেও। পুরুলিয়া, পশ্চিম বর্ধমানেও আতঙ্ক বাড়াচ্ছে জ্বর। উপসর্গ বলতে জ্বর, শুকনো কাশি, সঙ্গে শ্বাসকষ্ট। গত 24 ঘন্টায় জ্বরে আক্রান্ত হয়ে মালদা মেডিকেল কলেজে 3 জন শিশুর মৃত্যু হয়েছে। একজনের বয়স 5 মাস, একজনের 7 মাস, একজনের 3.5 বছর। সূত্রের খবর, মালদা মেডিকেল কলেজে বর্তমানে চিকিৎসাধীন 164 জন শিশু। 10 জনের অবস্থা আশঙ্কাজনক। এর আগে গত 2 দিনে জলপাইগুড়ি জেলা সদর হাসপাতালে জ্বরে আক্রান্ত হয়ে 3 শিশুর মৃত্যু হয়। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন 95 জন শিশু। পুরুলিয়া দেবেন মাহাতো হাসপাতালে ভর্তি রয়েছে 235 জন শিশু। কোচবিহার মেডিকেল কলেজে 80 জন। আসানসোল জেলা হাসপাতালে 64 জন। দুর্গাপুর মহকুমা হাসপাতালে 42 জন। রায়গঞ্জ মেডিকেল কলেজে 20 জন ও উত্তরবঙ্গ মেডিকেল কলেজে 7 জন শিশু ভর্তি রয়েছে। কোভিডকালে শিশুদের এই জ্বর নিয়ে চিন্তিত এবং সতর্ক স্বাস্থ্য ভবনও। পরিস্থিতির উপর নজর রাখতে স্বাস্থ্য ভবন একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করেছে। স্বাস্থ্য দপ্তর জানিয়েছে, মূলত ইনফ্লুয়েঞ্জা বি ও আরএস ভাইরাসের জেরেই শিশুরা জ্বরে আক্রান্ত হচ্ছে। বাচ্চাদের যেটা যে অন্য প্রবলেমগুলো ছিল সেজন্য হয়েছে, কিন্তু ফিভার ইস্যুসগুলো বা অন্য যে ছিল সেগুলো প্রপারলি অ্যাটেন্ড করা হয়েছে। প্রত্যেক বাচ্চাকে কোভিড, ডেঙ্গু এগুলো টেস্ট করা হয়েছে। কারণ নেই, আমাদের ওখানে পর্যাপ্ত ইনফ্রাস্ট্রাকচার আছে, অক্সিজেন থেরাপি থেকে আরম্ভ করে সব কাজগুলো করা হচ্ছে। এক্সপার্ট টিমগুলো ভিজিট করছে। এদিকে স্বাস্থ্য অধিকর্তা জানিয়েছেন, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। গত 4 বছরের পরিসংখ্যান দেখিয়ে তিনি এও দাবি করেছেন, গত বছরগুলির তুলনায় আক্রান্তের সংখ্যা অস্বাভাবিক হারে বেড়েছে, এমনটা মোটেও নয়। উদাহরণ দিতে গিয়ে তিনি বলেছেন, 1 সেপ্টেম্বর থেকে 15 সেপ্টেম্বর পর্যন্ত জলপাইগুড়ি জেলা হাসপাতালে 1195 জন শিশু ভর্তি হয়েছে। মৃত্যু হয়েছে 2 জনের। জন্মগত সমস্যার কারণেই 2 জনের মৃত্যু হয়েছে। একজনের হৃদযন্ত্রের সমস্যা ছিল, আরেকজনের জন্মের সময় ওজন কম ছিল। জলপাইগুড়ি সদর হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের ওখানে ভর্তি থাকা 10 জন শিশুর সোয়াব টেস্ট করা হয়। 4 জনের শরীরে মিলেছে ইনফ্লুয়েঞ্জা বি ও 3 জনের ক্ষেত্রে আরএস ভাইরাস। ইনফ্লুয়েঞ্জা যেহেতু ছোঁয়াছে, তাই জ্বরে আক্রান্তদের জন্য পৃথক ওয়ার্ড ও পেডিয়াট্রিকে বেড বাড়ানোর নির্দেশ দিয়েছে স্বাস্থ্য দপ্তর। সন্দীপ সমাদ্দার, সুদীপ চক্রবর্তী ও বাচ্চু দাসের রিপোর্ট, এবিপি আনন্দ।
অন্যান্য অতিথিদের সঙ্গে আমার সঙ্গে স্টুডিওতে এই মুহূর্তে যোগ দিয়েছেন ডক্টর জয়দেব রায় এবং পাবলিক হেলথ অফিসার উত্তরবঙ্গের ডক্টর সুশান্ত কুমার রায়। ডক্টর রায়, প্রথমে আপনার কাছে আসবো। প্রথমে যেটা জানতে চাইবো সেটা হচ্ছে, একদিকে কোভিড তৃতীয় ঢেউয়ের একটা আশঙ্কা, তার মধ্যে এই প্রথমে শোনা যাচ্ছিল অজানা জ্বর। আমার প্রথম প্রশ্ন থাকবে দুটো, এক হচ্ছে সত্যি এই জ্বর অজানা কিনা, এবং দুই হচ্ছে যে জেনারেলি গত 1.5 বছর অত্যন্ত অস্বাস্থ্যকরভাবে অস্বাভাবিকভাবে সমস্ত শিশুরা ঘরবন্দি, কেউ কেউ একেবারে 2-3 কামরার ফ্ল্যাটবন্দি। এর মধ্যে কিভাবে এই অসুখে সংক্রমিত হচ্ছে বাচ্চারা? প্রথম কথা আমি বলতে চাচ্ছি, অজানা জ্বর বলে লেবেল করা উচিত নয়। আচ্ছা, যতক্ষণ না একটা জ্বরের ডায়াগনোসিস হচ্ছে ততক্ষণ কিন্তু এটা অজানা জ্বর। যতক্ষণ না আমি টেস্টটা মেটিকুলাসলি করছি ততক্ষণ পর্যন্ত কিন্তু ওইভাবে লেবেল করে দেওয়া তো উচিতই নয়। এবং টেস্ট করলে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু এর কারণটা বেরোচ্ছে। বেশ, এখন যেটা আপনি আপনার প্রতিবেদনে দেখালেন যে ইনফ্লুয়েঞ্জা বি এবং আরএস ভাইরাস যেগুলো হয়েছে, যেগুলো মারা গেছে তাদের মধ্যে, এ দুটো তো খুব কমন দেখা যাচ্ছে। ইনফ্লুয়েঞ্জা এও পাওয়া যাচ্ছে, প্যারা ইনফ্লুয়েঞ্জা পাওয়া যাচ্ছে, মেটানিমোনিক ভাইরাস পাওয়া যাচ্ছে। এগুলো তো ভাইরাস ঘটিত এই জিনিসগুলো পাওয়া যাচ্ছে। তাছাড়াও কিন্তু এই সময় ডেঙ্গুও কিন্তু পাওয়া যাচ্ছে, এটা যাচ্ছে না সত্যি কথা নয়, এটাও কিন্তু পাওয়া যাচ্ছে। ডেঙ্গু পাওয়া যাচ্ছে, স্কার্ব টাইফাস পাওয়া যাচ্ছে, টাইফয়েড পাওয়া যাচ্ছে। এবং নর্থ বেঙ্গল থেকে আমার যেটুকু খবর আছে ওখানে যেই অর্থাৎ জাপানিজ এনকেফালাইটিস ইনফেকশনও পাওয়া যাচ্ছে। আমি বলছি তাহলে তো আপনাদের পক্ষে, চিকিৎসকদের পক্ষে ডিটেকশন খুব কঠিন, তার কারণ এতগুলো অসুখের ক্ষেত্রে জ্বর হয়। এবার কোন জ্বরটা কি রকম এইটা আপনারা কি করে? প্রত্যেকটারই কিন্তু পরীক্ষা আছে, যদিও এদের মধ্যে খুব ওভারল্যাপিং সিমটম আছে। সবচেয়ে একটু আগে বললেন যে এটা কোভিডের তৃতীয় ঢেউ কিনা এ নিয়ে হচ্ছিল, তার কারণ ভাইরাস ফিভারগুলো সবাই প্রেজেন্ট করে, ওই সর্দি কাশি জ্বর তারপরে শ্বাসকষ্ট এরমভাবে প্রেজেন্ট করে। সুতরাং সেই জন্য ওভারল্যাপিং ছাড়া এখন অনেকে এটা অ্যাওয়ার হয়েছেন। আমাদের ইনস্টিটিউশনে আমরা অনেকদিন আগে থেকে ভাইরাল প্যানেল করে থাকি। আমাদের ওখানে একটু লো কস্টিং হয়, এই মুহূর্তে 1-2 দিনের জন্য হয়তো বন্ধ আছে, আবার হয়তো ইনস্ট্রুমেন্টটা আমরা আপডেট করছি। এই মুহূর্তে আপনাদের প্রতিষ্ঠানে কতজন এইরকম জ্বর আর শ্বাসকষ্ট নিয়ে কটি শিশু? শুনুন, সব ইউনিটি, আমার ইউনিটেই ধরুন 6-7 জন আছে, এরকম আমাদের 6টা ইউনিট আছে। এবার অন্যান্য ইউনিটে এক্সাক্ট আমি বলতে পারবো না কোন কোন জায়গা থেকে, মানে এই রাজ্যের উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ? এইটা শুনুন, এইটাই প্রথম কথা, যেটা উত্তরবঙ্গেতে শুরু হয়েছে কিন্তু বিভিন্ন জেলা থেকেই আসছে। আচ্ছা, এটা কলকাতা থেকেও যেমন আসছে, অন্যান্য জেলা থেকেও কিন্তু আসছে। আর একটা ব্যাপার হচ্ছে, এবং 3-4 জন এখন কিন্তু পেডিয়াট্রিক ইন্টেনসিভ কেয়ার ইউনিটও আছে, তার মধ্যে একজন ভেন্টিলেটর আছে, অন্য 2-3 জন কিন্তু মানে ভেন্টিলেটর প্রপার না হলেও ওই হাই ফ্লো নেজাল সাপোর্ট এরকম অবস্থাতে আছে। আমি ডক্টর রায় আপনার কাছে আসবো। আমি দ্রুত একবার, আপনি উত্তরবঙ্গের কথা বললেন, উত্তরবঙ্গের পাবলিক হেলথ অফিসার ডক্টর সুশান্ত কুমার রায়ের কাছে সরাসরি চলে যাব। ডক্টর রায়, আমি জানতে চাইবো এই মুহূর্তের উত্তরবঙ্গের যে পরিস্থিতি সেটা কতটা চিন্তাজনক। আপনাকে একই সঙ্গে জানাতে চাইবো যে কাল বিশেষজ্ঞ চিকিৎসকদের একটা দল উত্তরবঙ্গ পৌঁছচ্ছেন সরজমিনে বিষয়টা খতিয়ে দেখতে। ডক্টর রায়, উত্তরবঙ্গের ব্যাপারে একটা কথা বলতে পারি, ছোট্ট একটা পরিসংখ্যান যদি দিতে পারি তাহলে বুঝতে পারবেন নিশ্চয়ই যে আমাদের যে সমস্ত পেশেন্টরা এখন ভর্তি হচ্ছে তাদের মধ্যে বেশিরভাগই হচ্ছে মানে ফিভার কেস নয়, কিন্তু আমরা পরিষ্কার দেখেছি, যেমন ধরুন যদি টোটাল দেখি আমরা 308 জন পেশেন্ট ভর্তি হয়েছে এই 15 দিনে, বিগত 15 দিনে। এর মধ্যে 221 জন এই ফিভার, কাফ, র্যাশ, জয়েন্ট পেইন বা রেসপিরেটরি ডিসচার্জ এই সমস্ত নিয়ে ভর্তি হয়েছে। আবার এদের মধ্যে 221 জনের মধ্যে 167 জন অলরেডি ডিসচার্জ হয়ে ভালো হয়ে বাড়িও চলে গেছে। বেশ, আমি একটু তথ্য দিয়ে রাখি সুবিধা হবে। আমরা প্রথম দিনই বেশ কিছু ভাইরাল আমরা ইনভেস্টিগেশন এখানে করেছিলাম জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট হসপিটালে। NS1, ডেঙ্গু, চিকনগুনিয়া, জেই এবং স্কার্ব টাইফাস। এর সাথে সাথে আমরা প্রথমেই যেটা করেছিলাম কোভিডের টেস্ট করে নিয়েছিলাম, যে আমরা একটা চিন্তা রেখেছিলাম কোভিড আবহাওয়ায় যেন কোনো অসুবিধা না হয়। আমরা সবকটাই নেগেটিভ পেয়েছি। এর মধ্যেই সোমবার দিন রাত্রিবেলা আমরা 10টা নেজোফ্রেঞ্জিয়াল সব স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনে পাঠিয়েছিলাম। এবং একটা জিনিস সেটা হচ্ছে এর মধ্যে 3টে আমরা পেয়েছি আপনার ইনফ্লুয়েঞ্জা বি ভাইরাস এবং 3টে পেয়েছি আমরা RSV ভাইরাস। আর অন্য কিছু পাওয়া যায়নি, না প্যারা ইনফ্লুয়েঞ্জা
বা অন্যান্য কিছু পাওয়া যায়নি, এটা আমাদের একটা স্বস্তির ব্যাপার। আমি আপনাকে আরেকটা পরিসংখ্যান দিলে আপনি বুঝতে পারবেন যে গত 2017 সালে যদি আমি টোটাল পেডিয়াট্রিক পেশেন্ট দেখি, আমি জলপাইগুড়ি জেলার কথা বলি, একটু উত্তরবঙ্গের ব্যাপারটা আমি পরে আসছি, আমার কাছে আছে। 2017 সালে যেখানে 2279 জন বাচ্চা ভর্তি হয়েছিল, 2018-তে 2049, 2019-এ 2083, গত বছর কোভিডের জন্য 640, আর এবছরে 14ই সেপ্টেম্বর পর্যন্ত 1195। নাম্বারটা কিন্তু হাফ হয়ে গেছে এবছরে। এবার যে উত্তরবঙ্গের কথা যদি ভাবেন, উত্তরবঙ্গে টোটাল যদি পেডিয়াট্রিক পেশেন্ট অ্যাজ অন 15 নয়, মানে গতকাল পর্যন্ত টোটাল পেডিয়াট্রিক পেশেন্ট, শুধু যে ফিভার আছে তা নয়, এর সঙ্গে আপনার ধরুন আরো বাচ্চাদের যে সমস্ত রোগ, জি থাকতে পারে, থ্যালাসেমিয়া পেশেন্ট আছে, এই সময় অনেক রকম পেশেন্ট থাকে, এই সমস্ত মিলিয়ে টোটাল পেডিয়াট্রিক পেশেন্ট সারা উত্তরবঙ্গে কালকের ডেটে 760, ইনক্লুডিং এভরিথিং। আর টোটাল পেশেন্ট অ্যাডমিশন হয়েছে 287। না ডক্টর, আমি বুঝলাম, কিন্তু আপনি নিশ্চয়ই এইটা আমার সঙ্গে একমত হবেন যে বিশেষ করে যদি উদ্বেগের ঘটনা না ঘটতো, গত বছরের তুলনায় দুর্ধর্ষ পরিসংখ্যানই হতো, তাহলে নিশ্চয়ই বিশেষজ্ঞ চিকিৎসকদের উত্তরবঙ্গে উড়ে যাওয়ার কোনো প্রয়োজন হতো না, 1 নম্বর। 2 হচ্ছে গত বছরের পরিসংখ্যান এইবারের সঙ্গে আপনি তুলনাই করতে পারেন না। তার কারণ হচ্ছে গতবারের সম্পূর্ণ কোভিড সিচুয়েশন, সেখানে মানে বাড়ির বাইরেই শিশুরা বেরোয়নি এবং কার্যত সম্পূর্ণ লকডাউনের পরিস্থিতি। হাসপাতালের অধিকাংশ হাসপাতাল সম্পূর্ণ কোভিড হাসপাতালের চেহারা নিয়েছে, যার ফলে আমি এই পরিসংখ্যানের এবং রাজ্য সরকারের কৃতিত্ব, বিরোধীদের অভিযোগ, এইসবের মধ্যে আমি যেতেই চাইছি না। আমি আপনার কাছে সহজ এবং সরাসরি যে প্রশ্নটা করতে চাইছি যে এই মুহূর্তে উত্তরবঙ্গের পরিস্থিতি এবং এই জ্বরকে, এই অসুস্থতাকে কেন্দ্র করে বাচ্চারা অসুস্থ, সবাই উদ্বিগ্ন, সবাই সেইটুকু জানতে চায়। এই খুব স্বাভাবিক, কিন্তু স্বাস্থ্য মানে গত কয়েক বছর আমি 2017, 18, 19-এ যে কথাটা বললাম, এই সময়টাতে সবসময়তে সিজনাল ইনফেকশন একটা হয়। সেই অর্থে যেহেতু একটা পোস্ট কোভিড পিরিয়ড চলছে, আমরা অনেক বেশি সতর্ক যে থার্ড ওয়েভের কোনো সমস্যা আসছে কিনা। আমরা প্রথমেই তাদের কোভিড টেস্টটা করে নিয়েছিলাম, প্রত্যেকের কোভিড টেস্ট করেছি, যেমন র্যাপিড অ্যান্টিজেন টেস্ট করেছি, ঠিক সিমিলারলি আমরা আরটিপিসিআর টেস্টও করে আমরা দেখে নিয়েছি যে না, এদের কারোরই কোভিড হয়নি। শুধু আমি পরিসংখ্যানটা আপনাকে দিলাম যে প্রত্যেক বছর এই সময়তে কিন্তু এই পেশেন্টগুলো ভর্তি হয়, এটা ঘটনা। কিন্তু আবার ওই যে বললাম যে আমরা যদি দেখি যে যেমন ধরুন 18 জন, আমি যদি আজকের ডেটটা বলি, জলপাইগুড়ি একটা ইতিহাসে যদি বলি যে যা পেশেন্ট ভর্তি হয়েছে তাতে সবাই যে আপনারা এই নিয়ে ভর্তি হয়েছে তা নয়, কিন্তু এখানে দেখা যাচ্ছে যে 9 জন মাত্র পেশেন্ট ভর্তি হয়েছে এই নিয়ে, এছাড়া অন্যান্য রোগ নিয়েও বাচ্চারা ভর্তি হয়েছে। সুতরাং আমরা কোভিডের জন্য আমরা খুব ডক্টর রায়, আপনি গতকাল আপনি যে প্রেস রিলিজটা এবং তথ্য সাংবাদিকদের দিয়েছেন, তাতে তো আমি দেখছি 3 জন শিশুর মৃত্যুর কথা বলেছেন। হ্যাঁ, 3 জন শিশুর যে মৃত্যুটা, এখানেও আমি পরিষ্কার বলা ছিল যে 3 জন শিশু যেভাবে মৃত্যুটা হয়েছে, তার মধ্যে প্রিম্যাচিওর বা লো বার্থ ওয়েট নিয়ে একজন এসেছিল, সেটাকে আমরা বলতেই পারবো না, এসএনসিউতে মারা গেছে। 2 নম্বর যেটা, একজন এসেছিল আপনার ব্রড ডেথ নিয়ে, 3 মাসের বয়স, সেটারও কারণ আমরা জানি না। একটা মাত্র পেশেন্ট 6 বছরের বাচ্চা যেটা এসেছিল, তার কনজেনিটাল হার্ট ডিজিজ ছিল এবং প্লুরাল ইফিউশন নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিল। ভর্তি হওয়ার 10-11 ঘন্টার মধ্যে সেই বাচ্চাটি মারা যায়। একদম, আমি বুঝতে পেরেছি। আবার আমরা সেই কোভিড এবং কোমরবিডিটির তত্ত্ব এবং বিতর্কে চলে যাব, যে বিতর্ক একসময় এই রাজ্য এমনকি কেন্দ্র সরকারের সঙ্গেও বহুবার এই নিয়ে আর্গুমেন্ট এবং কাউন্টার আর্গুমেন্ট। আমি শিশুর মৃত্যু এতে হয়েছিল, অন্য অসুখ ছিল, কোমরবিডিটি ছিল, এই তত্ত্বে এই বিতর্কে আমি যেতেই রাজি নই। তার কারণ সমস্ত কিছু দুর্ভাগ্যবশত আমাদের রাজ্যে হলে সেটা নিয়ে রাজনীতি শুরু হয়ে যায়। এই বিষয়টা যেটা অত্যন্ত স্পর্শকাতর, সেটা নিয়েও রাজনীতি শুরু হয়ে গেছে। আমি রাজনীতির প্রতিবেদনটা দেখাবো, তারপর আবার আলোচনা আসবো এবং সেই আলোচনা মানুষের জীবনের সঙ্গে সম্পৃক্ত হতে হবে অবশ্যই। দেখব পরের প্রতিবেদন, রাজনৈতিক লড়াই। ভালো করে চোখই ফোটেনি, উপভোগ করতেই পারেনি পৃথিবীর রূপ, রস, গন্ধ। তার আগেই শেষ হয়ে যাচ্ছে জীবন। জ্বরে আক্রান্ত শিশুদের ভিড়ে উপচে পড়ছে একের পর এক হাসপাতাল, আতঙ্ক চরমে। আর শিশুদের এই ভয়ঙ্কর জ্বর নিয়েও শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতোর। বৃহস্পতিবার প্রথমে একটি টুইট করেন বিজেপি বিধায়ক তথা বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এরপর ফেসবুকেও একই বক্তব্য পোস্ট করেন।
সেখানে তিনি লেখেন, উত্তরবঙ্গে অজানা জ্বর ও ফ্লু নিয়ে হাসপাতালে ভর্তি 750 জন শিশু। ইতিমধ্যেই 6 জন শিশু মারা গেছে। এটি অত্যন্ত উদ্বেগের কারণ। পশ্চিমবঙ্গে সাধারণ মানুষের বাঁচার অধিকার আছে, অথচ পশ্চিমবঙ্গ সরকার ভবানীপুর উপনির্বাচন নিয়ে ব্যস্ত। কারণ ওখানে পশ্চিমবঙ্গের স্বাস্থ্যমন্ত্রী উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন, ওটাই ওর অগ্রাধিকার। এই নিয়ে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীকেও চিঠি দিয়েছেন শুভেন্দু অধিকারী। চিঠিতে বাংলায় কেন্দ্রীয় স্বাস্থ্য প্রতিনিধি দল পাঠানোর অনুরোধ করেছেন তিনি। পাল্টা শিশু মৃত্যু নিয়ে মুখ খুলেছেন মুখ্যমন্ত্রী। No one tested COVID positive, right? No one is COVID positive. अन्य अशुभ और ওদের যে বড় যে সমস্যা হয়েছে তাদের अन्य অসুখ সেটাই হয়েছে। মুখ্যমন্ত্রীর বক্তব্যে অবশ্য বিরোধীদের ঝাঁজ কমছে না। দেখুন, রাজ্যের মুখ্যমন্ত্রী যদি খালি কথা ঘোরাতে থাকেন, হেয়ালি করেন অথবা অসত্য মিথ্যা বলতে থাকেন, সেটা মানুষের পক্ষে খুব বিপর্যয়, খুব বিপর্যয়। মুখ্যমন্ত্রী কি কোনোদিন কখনো আজ পর্যন্ত সত্যকে স্বীকার করেছেন? ডেঙ্গু থেকেও মারা যায়নি কিন্তু পশ্চিমবাংলায়। হয় তথ্যটা মিথ্যা, না হলে অজানা যায়। শিশুদের জ্বর নিয়ে ভয়ঙ্কর পরিস্থিতির জন্য যখন তৃণমূল সরকারের দিকে আঙুল তুলছে বিজেপি, তখন পাল্টা বিজেপি শাসিত একের পর এক রাজ্যে জ্বরে মৃত্যুর প্রসঙ্গ টেনে আক্রমণ ছুঁড়ে দিচ্ছে বিরোধীরা। উত্তরপ্রদেশে ইতিমধ্যেই ভয়ঙ্কর চেহারা নিয়েছে জ্বর। শুধুমাত্র ফিরোজাবাদেই 60 জনের মৃত্যু হয়েছে বলে সূত্রের খবর। এছাড়াও যোগী আদিত্যনাথের নিজের গড় গোরক্ষপুর, আগ্রা, প্রয়াগরাজ, কানপুর, গাজিয়াবাদেও ডেঙ্গি ছড়াচ্ছে দ্রুত গতিতে। বিজেপি শাসিত মধ্যপ্রদেশের ইন্দোরেও 139 জন ডেঙ্গি আক্রান্তের হদিশ মিলেছে বলে সূত্রের খবর। উত্তরপ্রদেশে জ্বরে শিশু মৃত্যুর ঘটনা নিয়ে ইতিমধ্যেই সরব হয়েছেন প্রিয়াঙ্কা গান্ধী। আর কবে বিজেপি সরকার শিক্ষা নেবে, সেই প্রশ্ন তুলে টুইট করে আক্রমণ শানিয়েছেন উত্তরপ্রদেশের দায়িত্বপ্রাপ্ত কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী। বাংলায় একটা প্রবাদ আছে, অলস মস্তিষ্ক শয়তানের বাসা। তো এখন স্বাস্থ্য দপ্তর, রাজ্য সরকার, জেলা প্রশাসন যা যা করার তাই করছেন। টুইটে যাদের অস্তিত্ব জনগণ থেকে বিচ্ছিন্ন, তারা দেখুন না যে উত্তরপ্রদেশে তারা গঙ্গায় ডেড বডি ফেলতে হয়েছিল কেন। সব মিলিয়ে জ্বরে আক্রান্ত শিশুদের নিয়ে যখন প্রবল উদ্বেগে অভিভাবকরা, তখন এ নিয়েও রাজনীতি থামছে না। জয়ন্ত পাল, সন্দীপ সরকার ও অর্ণব মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, এই রাজনীতি থামানোর আর্জিটা নিয়ে আমি প্রত্যেক রাজনৈতিক দলের কাছে যেতে পারি। সমিতা, এক হচ্ছে যে অন্তত এই বিষয়ে কেন্দ্রের প্রতিনিধি ডাক্তারবাবুদের দল এবং রাজ্যের প্রতিনিধি ডাক্তারবাবুদের দল এই সংঘাত না হওয়াই বাঞ্ছনীয়। কেননা প্রত্যেকটা আপনি মানবেন যে সেই শিশুর অন্য কোমরবিডিটি ছিল কিনা, কিসে মারা গেছে, স্পট ডেট কিনা। আমি বলছি এই বিতর্কটা অত্যন্ত স্পর্শকাতর শুধু নয়, অত্যন্ত অপ্রয়োজনীয় এই মুহূর্তে, যখন আমরা সবাই বুঝছি যে কিছু একটা অস্বাভাবিক হচ্ছে এবং সবাই মিলে না ঝাঁপালে একে প্রতিহত করা যাবে না। তার কারণ হচ্ছে আমাদের ঘরের বাচ্চারা, আমাদের শিশুরা, অসহায় শিশুরা এটার শিকার হতে পারছেন। এটা নিয়ে অন্তত আপনি নিশ্চয়ই এই অ্যাপিল করবেন যে রাজনীতি যেন না হয়, কেন্দ্র রাজ্য রাজনীতি যেন নাই হয়। সুমনবাবু, আমি হাত জোড় করে প্রত্যেকের কাছে অনুরোধ করছি যে কোনো মৃত্যুই দুঃখজনক এবং বাচ্চাদের মৃত্যু আরো হৃদয় বিদারক একদম। এবং এই জিনিস সবাই মিলে যুদ্ধকালীন তৎপরতায় একে রুখতে হবে, সেটা তৃণমূল কংগ্রেস মনে করে। দ্বিতীয় কথা, আমি একটা কথা না বলে থাকতে পারছি না, এই যে কেন্দ্রীয় স্বাস্থ্য টিম ডেকে পাঠাচ্ছেন, এবার তো কোন দিন শুনবো কলকাতায় আগুন লেগেছে, কেন্দ্রীয় দমকল বাহিনী পাঠানো হোক আগুনের জন্য, শুধু সেইটুকু ওদের বাকি রইল। সুতরাং এই ঘৃণ্য রাজনীতির বাইরে আসুন একটু। বন্যা হলে যদি নিয়ে যে দয়া করে রাজনীতি করবেন না, তার কারণ আমি কারুর স্পেসিফিক্যালি বলছি না, তার কারণ এইবার চাপানুতর হবে যে একেবারে সরকারি পরিসংখ্যান অনুযায়ী উত্তরপ্রদেশের ফিরোজাবাদে ভাইরাল জ্বরে 60 জনের মৃত্যু হয়েছে, তাই নিয়ে প্রিয়াঙ্কা গান্ধী টুইট করছেন। আমি বলছি এই টুইট কোনো সমাধান দেয় না। যেটা দেয় সেটা হচ্ছে ডাক্তারবাবুদের উদ্যোগ এবং তাদের ফ্রি হ্যান্ড, যে কি হয়েছে তার চিকিৎসা করা এবং তথ্য গোপন না করা, এটা সবাই মানবেন। গোপাল বাবু, একটা বিষয় যে এই রাজ্যে 1195 জন শিশু এই মুহূর্তে আক্রান্ত, তাদের জীবনটা আমাদের কাছে যথেষ্ট গুরুত্বপূর্ণ। কেন্দ্রীয় যদি কোনো সাহায্য আসে, চিকিৎসক টিম আসে, তার সমস্যাটা কোথায়? বন্যা হলে তো সেই আর্মিকে ডাকতে হয়। তো সমীরদা যে কথাটা বলছেন, এরপর দেখবো আগুন লাগে দমকল, হতেই পারে। এনডিআরএফ তো আমরা ডেকেছি বিভিন্ন সময় যখন প্রাকৃতিক দুর্যোগ হয়েছে। এই যে রাষ্ট্র, এই যে দিল্লি থেকে দমকল আসবে, আগুন নেবে, অস্বীকার করতে পারেন যে 1195 জন আজ শিশু আজ এফেক্টেড। আগামী আপনি তো আইনজীবী, কোথায় যদি কেন্দ্র টিম আসে এই ধরনের তাদের আপত্তিটা কোথায়? মানে
কি মানে এরকম আপনি কি করে, আপনি নিজে একজন আইনজীবী, আপনি এই ধরনের কথা বলছেন কি করে? নিতে চাইছেন না? আপনি আমাকে বলুন না এখানে আগুন লাগলে দিল্লি থেকে দমকল আসবে আগুন নেভাতে? আচ্ছা, আমি এই রাজনৈতিক বিতর্কে আপনার বিশেষ করে ধন্যবাদ জানাবো, এবং আমি জানি যে আপনারা দুজনেই রাজনৈতিক সত্তার পাশাপাশি আপনারা অভিভাবক। আমাদের বাচ্চারা, আমাদের এই সমাজের বাচ্চারা সমস্ত সুস্থ থাকুক, সবল থাকুক, আমরা সবাই চাই। আমি এই রাজনৈতিক বিতর্ক চাইছি না, তার কারণ আমি এই সমস্যাটার গভীরে যেতে চাইছি। আমি ডক্টর জয়দেব রায়ের কাছে যাব। ডক্টর রায়, আমি বলছি যে ধরুন গত 1.5 বছরের হিসেব যদি দেখি, এই বাচ্চাগুলো অত্যন্ত অস্বাভাবিক একটা পরিস্থিতিতে বাড়িতে আটকে পড়লো। আমি বলছি যে এক্ষেত্রে সাধারণ পারসেপশন তো রোগ বালাই ইত্যাদি সংক্রমণ কম হওয়ার কথা, তাহলে এই হঠাৎ করে বেড়ে যাচ্ছে কি করে? হ্যাঁ, ধরুন একটু আগে আমাদের এই আলোচনায় বলছিলেন, যখনই সিজন চেঞ্জ হয় তখন কিন্তু ওই ভাইরাল ইনফেকশনের ব্যাপারটা বাড়ার কথা। প্রত্যেক বছরই বেড়েছে, এবছরও সেই হিসাবে বেড়েছে, এটা খুব নর্মাল ফেনোমেনা একদম। কিন্তু একটা ব্যাপার যেটা হচ্ছে, এদের লাঙ্গে সংক্রমণটা এমন জায়গায় যাচ্ছে, ওদের পেডিয়াট্রিক ইন্টেনসিভ কেয়ার ইউনিটে ঢোকাতে হচ্ছে। আচ্ছা, এটা তাহলে কেন হলো? তার মানে ভাইরাল ইনফেকশন হয়ে সিভিয়ারিটিটা অনেক হচ্ছে। এই সিভিয়ারিটিটা হওয়ার কারণ কি হতে পারে? কারণ যেটা হতে পারে, অনেক সময় কি হয়, যখন আমরা নর্মাল লাইফে থাকি, ছোট ছোট বাচ্চারা কিন্তু এইসব ইনফেকশনগুলোর টাচে আসে একদম, এবং তখন কিন্তু সে অ্যান্টিজেনিক লোডটা অনেক কম থাকে। তার ফলে কি হয়, ছোট লোড পেতে পেতে ওদের মধ্যে একটা ইমিউনিটি তৈরি হয়। কিন্তু এই যে কোভিড 1.5 বছর ধরে চলেছে, এরা শিশুরা কিন্তু এগুলোর টাচে একদম আসেনি। তার ফলে কি ওই ভাইরাসগুলোর ইমিউনিটি কিন্তু ওই বাচ্চাগুলোর মধ্যে অতটা ভালো তৈরি হয়নি। হঠাৎ যখন ওই ভাইরাসের মধ্যে এক্সপোজ হচ্ছে, তখন সিভিয়ারিটিটা বাড়ছে। এটা 1 নম্বর। ডক্টর রায়, আপনি বলছেন এক্স্যাক্টলি যেটা ভাবা হচ্ছে তার উল্টো, মানে বাড়িতে বন্দি থেকেছে বলে ইমিউনিটি কমে গেছে এবং আরো সহজে সংক্রমিত হচ্ছে। এটা একটা। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আমরা জানি কোভিডে মোটামুটি 60% মতো বাচ্চা আক্রান্ত হয়ে গেছে, যদিও খারাপ অবস্থায় যায়নি। এরা কিন্তু অনেকে অ্যাসিমটোম্যাটিক হলেও কোভিড ডিজিজটা কিন্তু বডি ইমিউনিটি অনেক কমিয়ে দেয়। তাহলে ওই বাচ্চাগুলো অ্যাসিমটোম্যাটিক হলে ওদের ইমিউনিটি কি কমে গেল? তাহলে যদি কমে যায়, তাহলে বিভিন্ন ধরনের ইনফেকশন হওয়ার চান্সটা বেড়ে যাবে। তাহলে এদের ক্ষেত্রে অ্যাসিমটোম্যাটিক কোভিড হয়েছে। তৃতীয় প্রশ্ন হচ্ছে, ভ্যাকসিনেশন অনেকটা হ্যাম্পার হয়েছে। এই যে কোভিড চলার সময় বাচ্চাদের ভ্যাকসিনেশন কিন্তু অনেকটা হ্যাম্পার হয়েছে। এই যে ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের কিন্তু ভ্যাকসিন আছে। এই যে টাইফয়েডের কথা বললাম আমরা পাচ্ছি, উত্তরবঙ্গে কি পাচ্ছে আমি জানি না, টাইফয়েডের কিন্তু ভ্যাকসিন আছে, জাপানিজ এনকেফেলাইটিসের কিন্তু ভ্যাকসিন আছে। সুতরাং এই ভ্যাকসিনগুলোও কিন্তু বাচ্চারা পায়নি। আর একটা অদ্ভুত ব্যাপার, এই ইনফেকশনগুলো বড়দের ক্ষেত্রে হলে এরা কিন্তু অত সিভিয়ার হয় না। যেমন কোভিডের ক্ষেত্রে আমরা দেখলাম বাচ্চারা হলো, এখানে কিন্তু উল্টো ব্যাপার একদম। এখানে দেখছেন যে বড়রা যারা পাচ্ছে, সুতরাং বড়রা ভাবছে এটা সর্দি কাশি হয়েছে, এরা বাড়িতে যখন যাচ্ছে এরা অতটা সিভিয়ার ভাবে নিচ্ছে না জরুরি ভাবে, বড়দের থেকে বাচ্চারা আছে, মানে রিভার্স ব্যাপার। ওখানে যেমন বাচ্চাদের থেকে বড়দের যাচ্ছিল, এখানে বড়দের থেকে কিন্তু বাচ্চাদের কাছে যাচ্ছে। সুতরাং বড়দের এখানে কিন্তু সাবধানতা হতে হবে। এই ব্যাপারগুলোকে মাথায় রাখতে হবে, ভ্যাকসিনেশন নেওয়া, বড়দের সাবধানতা নেওয়া। আর একটা ব্যাপার যেটা হচ্ছে যে এই সময়টাতে হঠাৎ বাড়ছে সিজন চেঞ্জ ছাড়াও, যেটা আমরা কিন্তু করোনা টেস্ট করে করোনা এখন একটু কম পাচ্ছি বাচ্চাদের ক্ষেত্রে। এই বাচ্চাগুলো কিন্তু আমরাও করেছি, করোনা কিন্তু নেগেটিভ। এবারে সাধারণ মানুষের মধ্যে একটা মেসেজও যাচ্ছে যে করোনা কমে গেছে। তখন কিন্তু এই করোনার যে স্বাস্থ্যবিধিগুলো ছিল এটাও কিন্তু ঢিলেমি হচ্ছে। এই ঢিলেমি হলে যে কোনো ভাইরাসের প্রিভেনশন কিন্তু এটাই, মানে কাফ এটিকেট মানা, যেটা আমরা এখন মাস্ক পরছি, কিন্তু অন্যভাবে আগে কোনো হাত রেখে বা মুখ হ্যান্ডকারচিপ রেখে সেটাকে প্রপার ডিসপোজার করা, ক্রাউডেড প্লেসে না যাওয়া, হাত ঠিক মতো করে দেওয়া, এটাতেও কিন্তু ঢিলেমি হচ্ছে। সেই জন্য কিন্তু ইনফেকশনের চান্সটা বাড়ছে। আর যে মৃত্যুর ব্যাপার নিয়ে যেটা আসছে, এই যে এগুলোতে সংক্রমিত হওয়ার মৃত্যুর ব্যাপারগুলো যেগুলো আসছে, অনেকে ভাবছে তো মামুলি সর্দি কাশি জ্বর, এই তো ইনফ্লুয়েঞ্জা হলো। কিন্তু ডাক্তারের কাছে আর্লি যে মনিটরিং করা, যেটা আমরা অনেক সময় বলি যে বাচ্চা যদি খেতে না পারে একদম, তার যদি ইউরিনেশন কমে যায়, তার যদি রেসপিরেটরি রেট বেড়ে যায়, এই সব কাণ্ডগুলো যদি হতে থাকে, তাদের ফ্লুইড দেয়া বা প্রয়োজন মতো অক্সিজেন দেয়া, আর্লি ট্রিটমেন্টটা যদি শুরু হয়, তাহলে অতটা সিভিয়ার ফর্মে যাবে না। আরেকটা হচ্ছে আর্লি স্টেজে আমাদের কাছে যখন যাবে, তখন ইনভেস্টিগেশন গুলো করা যেতে পারবে, তাহলে কারণটা নির্ধারিত হবে। একটা ছোট্ট প্রশ্ন, সেটা হচ্ছে এই ইনভেস্টিগেশনের এই পরীক্ষাগুলো করার খরচ কিরকম? ভাইরাস প্যানেলটার খরচ কিন্তু অনেক বেশি। আচ্ছা,
মানে ধরুন আমাদের হসপিটালে লো কস্ট একটু করা হচ্ছিল, রিসেন্টলি 2-1 দিনের জন্য ইনস্ট্রুমেন্টাল ব্যাপারে বন্ধ, কিন্তু আবার শুরু করা হবে। আমরা এটা কিন্তু কোভিড এর আগে থেকে রিপোর্ট পেতে সময় কতদিন লাগে? আর্লি করা যায়। আচ্ছা, এবং আপনারা কি মোটামুটি প্রোটোকল মেনে চিকিৎসা রিপোর্ট পাওয়ার আগেই শুরু করে দিচ্ছেন? এখন মোটামুটি রিপোর্টটা শুনুন, এই ভাইরাল ডিজিজগুলো বেশিরভাগই তো সিমটোম্যাটিক ট্রিটমেন্ট, সুতরাং সিমটোম্যাটিক ট্রিটমেন্টের জন্য রিপোর্টের জন্য, কিন্তু রিপোর্ট যদি আর্লি পাই, যেমন ইনফ্লুয়েঞ্জার ক্ষেত্রে যদি আমরা আর্লি রিপোর্ট পাই, সেখানে কিন্তু একটা ড্রাগ আছে টামিফ্লু, আমাদের ট্রেড নেম বলে অসেলটিমিন, সেটা কিন্তু আমরা এখানে দিচ্ছি আমাদের পেশেন্টদের, আমাদের হসপিটালে কিন্তু আমরা দিচ্ছি। সুতরাং এইটা কিন্তু দেয়া যেতে পারে। ডেঙ্গুর ক্ষেত্রেও কিন্তু সাপোর্টিভ, আপনার এই ভাইরাল ইনফেকশনগুলোতেও সব সাপোর্টিভ। টাইফয়েড হলে তার জন্য কিন্তু সেটা ব্যাকটেরিয়াল কজ, সেখানে কিন্তু আমাকে অ্যান্টিবায়োটিক দিতে হবে, কজগুলো কিন্তু জরুরি, সেই জন্য জাপানিজ সেটাও সাপোর্টিভ। সুতরাং আমার রিপোর্টটা হলে আমি কজটা পেয়ে গেলাম, ঠিক, কিন্তু তার আগে আমি কিন্তু সাপোর্টিভ ট্রিটমেন্টগুলো আমরা দিতে পারবো। একদম, আপনাকে অসংখ্য ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ। ডক্টর সুশান্ত কুমার রায়, বিশেষ করে আপনাকে ধন্যবাদ উত্তরবঙ্গের ছবিটা তুলে ধরার জন্য। আমি এইটুকু শুধু বলতে পারি যে এটা কিন্তু রাজনীতির লড়াই বা কেন্দ্র বনাম রাজ্যের লড়াই নয়, এবং এই সচেতনতা শুধুমাত্র সরকারি পরিকাঠামো, সরকার বাহাদুর, বেসরকারি পরিকাঠামোর বিষয়ও নয়। এখানে ডাক্তারবাবুরা বলছেন যে নিজেদের সতর্ক হওয়ার বিষয়টা একেবারে রয়েছে, এবং বাচ্চা অসুস্থ হলে গোল্ডেন আওয়ার, সেই সময়গুলোকে নষ্ট করবেন না, দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন, কাছাকাছি স্বাস্থ্যকেন্দ্রে পৌঁছে যান, এবং এই সমস্যার সমাধানে আগামীকাল রাজ্য সরকারের তরফে বিশেষজ্ঞ চিকিৎসক দল তারা উত্তরবঙ্গে পৌঁছচ্ছেন। কিন্তু আবার বলছি যে বিভিন্ন ক্ষেত্রে তার কারণ, যেহেতু জ্বর এবং শ্বাসকষ্ট মূল উপসর্গ, বহু ক্ষেত্রে এই রোগ নির্ণয় করা প্রাথমিকভাবে কিছুটা সমস্যা হচ্ছে। আমি পরের প্রতিবেদনটা দেখাবো। করোনা নাকি স্ক্রাব টাইফাস নাকি ইনফ্লুয়েঞ্জা, উপসর্গ দেখে বোঝার উপায় নেই কি ধরনের জ্বর, আর তাতেই বাড়ছে জটিলতা, বিভ্রান্তি। শিশুদের মধ্যে হু হু করে বাড়ছে জ্বরের প্রকোপ। চিকিৎসকরা বলছেন এটি মূলত এক ধরনের ফ্লু, যা ফুসফুসকে সংক্রমিত করছে, হচ্ছে নিউমোনিয়া, বাড়ছে এনসেফ্যালোপ্যাথি, অর্থাৎ সংক্রমণ মাথায় চলে যাচ্ছে। আক্রান্ত শিশুদের পরিস্থিতি হয়ে উঠছে ভয়ঙ্কর। চিকিৎসকরা তাই বারবার বলছেন জ্বর হলে ফেলে না রেখে দ্রুত শিশুকে চিকিৎসকদের কাছে নিয়ে যেতে। বেশ কয়েকজন অভিভাবক একটু দেরিতে আসছেন, তার দুটো কারণ। এক, যেহেতু এই জ্বরটা, যে ভাইরাল ফিভারের উপসর্গগুলো অনেকটা কোভিডের সঙ্গে মিলছে, সর্দি, কাশি, জ্বর, তারা একটা কোভিড ফোবিয়াতে ভুগছেন। অনেকে বলছেন এটা তো মামুলি ভাইরাল ফিভার, সিজনাল চেঞ্জ, ও দুদিন জ্বর হবে, একটু সর্দি হবে, একটু কাশি হবে, নিজের থেকে কমে যাবে। এবং তার ফলে বিশেষত যারা খুব ছোট বাচ্চা, 1 বছরের তলায়, তারাও 5-6 দিন জ্বরে যখন আমাদের কাছে এসে পৌঁছচ্ছে, তারা অলরেডি নেতিয়ে পড়েছে বা তাদের শ্বাসকষ্টের উপসর্গ চালু হয়ে গেছে। ভাইরাসগুলো ছড়ায় মেনলি ড্রপলেট ইনফেকশনের মাধ্যমে, এবং বাচ্চাদের ক্ষেত্রে জ্বর এবং সর্দি হলে সঙ্গে সঙ্গে চিকিৎসকের পরামর্শ নেওয়া ভালো। চিকিৎসকরা জানাচ্ছেন এই জ্বরের মূল কারণ মূলত ইনফ্লুয়েঞ্জা এ, ইনফ্লুয়েঞ্জা বি ও আরএস ভাইরাস। চিকিৎসকদের মতে আরএস ভাইরাস প্রচণ্ড সংক্রামক। জ্বরের পাশাপাশি শ্বাসনালীতে প্রদাহ, ফুসফুসের সংক্রমণ থেকে ধীরে ধীরে শিশুদের শরীরে জটিলতা বাড়িয়ে দেয়, অন্যান্য অঙ্গকেও প্রভাবিত করে। যে ওষুধ আমি বললাম যে ওসেলটামাভির কিছু কিছু ক্ষেত্রে দরকার, সেগুলো হসপিটালগুলোতে সাপ্লাই করার ব্যবস্থা অলরেডি শুরু হয়ে গেছে, এবং রেসপিরেটরি থেরাপি যেগুলো আমি বললাম, হাই ফ্লো নেজাল অক্সিজেন থেরাপি, সেটা অলরেডি কোভিডের 3rd ওয়েভের জন্য যে প্রস্তুতি চলছিল, তাতে সেই জিনিসগুলোকে মোবিলাইজ করে যে হসপিটালগুলোতে বেশি দেখা যাচ্ছে এবং মেডিকেল কলেজগুলোতে কিন্তু সাপ্লাই অলরেডি দেওয়া হচ্ছে। মুখোশ দ্বারা, অর্থাৎ মাস্ক করেই কিন্তু এর সাথে লড়াই করা সম্ভব। অতএব আমরা বারবার বলবো যে যারা এর দ্বারা ভুগছেন, এতটুকু যাদের সিমটমস আছে, বাড়ির বড়দের থেকেই বাচ্চাদের হবে, কারণ বাচ্চারা তো বাইরে বেরোচ্ছে না, বড়রা অসুখটা নিয়ে আসছে, এনে বাচ্চাদের সংক্রমিত করছে। তাহলে বাড়ির বড়রা যাদের বিন্দুমাত্র এর উপসর্গ রয়েছে, তারা কিন্তু মাস্ক ব্যবহার করুন, বাচ্চার থেকে দূরত্ব মেনটেন করুন, সেই বাচ্চার কাছে যাবেন না। এই পরিস্থিতিতে বিভিন্ন হাসপাতালে শিশু বিভাগকে তৈরি থাকতে নির্দেশ দিয়েছে স্বাস্থ্য দপ্তর। ঝিলম করঞ্জাই, করুণাময় সিংহ, রাজা চট্টোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। আর এবার আসবো রাজনৈতিক ব্যঙ্গচিত্রে। গত 4 সেপ্টেম্বর ভবানীপুরে উপনির্বাচন ঘোষণার পরই রাজনীতিতে একেবারে তুল ধুমাধুম বেঁধে যায়। সাংবিধানিক সংকটে যে যুক্তি রাজ্যের মাননীয় মুখ্য সচিব নির্বাচন কমিশনকে দিয়েছিলেন, তার তীব্র বিরোধিতা করে বিজেপি। এখন দেখুন, একজনের যুক্তি অন্যজনের পছন্দ নাই হতে পারে, আর পছন্দ না হলে এটা গণতন্ত্র দাদা, দুম করে আবার আমাদের কেস দেবেন না প্লিজ। দেখুন,
কিস দেবেন না প্লিজ। কিস দেবেন না প্লিজ।